রসায়নবিদ, চলুন নামাই দিয়ে আসি আপনাদেরকে, সমুদ্র বলছে। আয়না সমুদ্রের কথায় দাঁড়িয়ে গেল। কালকে থেকে নিজের বাসায় যায় না সে, আর ভালো লাগছে না একদমই এখানে। আয়না কিছুটা গড়কোনা স্বভাবের, নিজের বাসা ছেড়ে অন্য কোথাও তার ভালো লাগে না, হাঁসফাঁস লাগে। আয়না প্রশ্ন করে, আলিয়া তো এখনো আসলো না? সমুদ্র কিছুটা জোরে আলিয়ার নাম ধরে চেঁচিয়ে ডাকলো। আলিয়ার সঙ্গে সঙ্গে পিওর রুমের গেট খুলে বেরিয়ে এলো এবং বোনের পাশে গিয়ে দাঁড়ালো। ভয়ে কাসুমাসু হয়ে আছে তার চেহারা। সমুদ্র বলল, চলো তোমাদেরকে রেখে আসবো। আলিয়া হাফ ছেড়ে যেন বাঁচল। ভাইয়া এমনভাবে ডেকেছিল, সে ভেবেছে সমুদ্র ভাইয়া তাকে আর শ্রাবণকে একসঙ্গে দেখে ফেলেছে। আলিয়া মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। প্রিয় মুখ বার করেই বলে, কালকে আসবে আলিয়া? আলিয়ার মুখ কালোই ছিল, প্রিয়র কথায় আরো কালো হবে সে আহত গলায় বলে, না, কালকে হসপিটালে ডিউটি আছে সারাদিন। সমুদ্র বলল, বোনের বিয়ের জন্য কবে ছুটি নেবে? আলিয়া বলে উঠল, মঙ্গলবার পর্যন্ত ডিউটি করব, বুধবার থেকে শনিবার বিকেল পর্যন্ত। শনিবার নাইট শিফটে কাজ করতে হবে, এর বেশি কিন্তু ছুটি দিবে না। সমুদ্র আগ বাড়িয়ে বলে, তাও তো অনেক ছুটি দিছে, আমি তো ইন্টার্ন করার সময় ঈদের দিনেও ছুটি পাইনি। আলিয়া ছোট্ট করে হেসে বাহিরে বের হলো। আয়না সমুদ্র আস্তে আস্তে হাসছে, হালকা কথা হচ্ছে দুজনের মাঝে। রিক্সা নেওয়া যাবে না, তাই সমুদ্র উবার ডেকেছে। গাড়িতে বসে বহু কষ্টে আলিয়া কান্না চেপে রেখেছে। সে শ্রাবণকে সত্যি খুবই ভালোবাসে, কিন্তু এখন শ্রাবণকে ঘৃণাও লাগে। কয়েক বছর আগে খুবই জনপ্রিয় ছিল শ্রাবণ, লেখালেখি করত, সেই সাথে আরজে ছিল। শুক্লা দ্বাদশী নামে শোতে আরজে ছিল সে। আলিয়া প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত। শ্রাবণের অনুষ্ঠানে খুবই মনোযোগী শ্রোতা ছিল। শ্রাবণের অনুষ্ঠান সপ্তাহে একদিন হতো, প্রতি বৃহস্পতিবার রাতে। প্রথম প্রথম আলিয়া শ্রাবণের রেডিও অনুষ্ঠান শুনত। অদ্ভুত মনোমুগ্ধকর বয়স শ্রাবণের। মাঝে মাঝে শ্রাবণ বাংলা গানও গাইত। আলিয়ার নেশা ধরে যেত। এরপরে জানতে পারে শ্রাবণ লেখকও। তারপর শ্রাবণের ফেসবুকে অ্যাড হয়, নিয়মিত পাঠিকাও হয়। ওই সময় শ্রাবণ যেহেতু বিখ্যাত ছিল, পরপর 3টা বই বের হয় শ্রাবণের। শ্রাবণের প্রথম প্রকাশিত বইয়ের নাম ছিল সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। খুবই ফেমাস হয় বইটা। এরপর দ্বিতীয় বইয়ের নাম রেডিও শোয়ের নামে তথা শুক্লা দ্বাদশী, এটা আরও হিট হয়। এই বই পড়ে আলিয়া শ্রাবণের ফ্যান হয়ে যায়। তৃতীয় গল্পের বইয়ের নাম শেহজাদি, এটা আরও বিপুল পরিমাণে হিট হয়। আলিয়ার কাছে 3টা বই আছে। শ্রাবণের লেখার ক্ষমতা এত মারাত্মক রকমের যে মনে হতো বাস্তব কাহিনী চোখের সামনে ভাসছে। শ্রাবণের লেখা পড়ে সে ভাবত, শ্রাবণ বুঝি খুবই উদার মনের, খুবই ভালো, গল্পের নায়কের মতো সুপুরুষ। এই জন্যই তার পোস্টে রেগুলার কমেন্ট করতো সে। একবার মেয়েদেরকে ছোট করে একটা কবিতা লেখে শ্রাবণ, সেখানে আলিয়া শ্রাবণকে ধুয়ে দেয়। সেদিন রাতে শ্রাবণের কাছ থেকে সে মেসেজ রিসিভ করে। মেসেজটা ছিল কিছুটা এমন, পাঠিকা বেগম, এত রাগান্বিত কেন? এ অদম কি কিছু ভুল করে ফেলেছে, যার কি কোনো ক্ষমা নাই? নিশ্চয়ই, তাহলে শাস্তির হুকুম দেন, মাথা পেতে নেব। এভাবে সূচনা হয়। এরপর প্রায় শ্রাবণ মেসেজ করত, নিজ থেকে রিকোয়েস্ট পাঠায় শ্রাবণ। শুধু তাই না, আলিয়া সব পোস্টে লাভ রিয়েক্ট দিত। দেখা গেল আলিয়া লাল শাড়ি পরে ছবি আপলোড দিয়েছে। এর 2-3 ঘন্টা পর শ্রাবণ তাকে নিয়ে আকারে ইঙ্গিতে অনুগল্প বা কবিতা লিখবেই। শ্রাবণের এমন আচরণে আলিয়া দুর্বল হয়ে পড়ে। এই জন্য না যে শ্রাবণ আরজে বা লেখক, বরং তাকে নিয়ে শ্রাবণের কেয়ার থেকে আলিয়ার মনেও কিছুটা একটা হয়। শ্রাবণ প্রায় প্রতিদিন তাকে ফোন দিত, দুজনে অনেকক্ষণ ফোনে কথাও বলতো। একবার প্রায় 7 দিন শ্রাবণ তাকে মেসেজ করেনি, তখন আলিয়া বুকের মধ্যে শূন্যতা অনুভব করে। সে বুঝে যায় শ্রাবণ তার জীবনের সঙ্গে মিশে গেছে। এরপর 7 দিয়ে শ্রাবণের মেসেজ আসে, অসুস্থ ছিলাম। হবু ডাক্তার একটাবার খোঁজও নিল না রোগীর, কেমন ডাক্তার নিশে। এভাবেই প্রেমের সূচনা ঘটে তাদের। হুট করে একদিন শ্রাবণ আলিয়ার মেডিকেল কলেজে আসে। সেদিন শ্রাবণের জন্মদিন ছিল। রাতে উইশ করে সকালে মেডিকেলে ক্লাস করতে এসে দুপুরে লাঞ্চ ব্রেকে আলিয়া হতভম্ব হয়ে যায় শ্রাবণকে দেখে। ওই দিন তারা একসাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, একসাথে দুপুরে খেয়েছে। বিকেলের দিকে শ্রাবণ তাকে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে প্রপোজ করে ফেলে। আলিয়া আহ্লাদে আটখানা হয়ে রাজি হয়ে যায়। সেদিন দুজনই খুবই খুশি ছিল। আলিয়া তো আর জানতো না শ্রাবণের নিয়ত ভালো না। রঙ্গন অস্থিরভাবে পাইচারি করছে তার কেবিনে। তার বেশ গরম লাগছে। শীত থাকায় ফ্যান অনেক দিন বন্ধ ছিল। আজকে হুট করে গরম পড়ে গেছে, কিন্তু ফ্যান আর ঘুরে না। হঠাৎ ফ্যান নষ্ট হয়ে গেছে। সে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকালো। এখন ইশাক রহমানের সব ডিটেলস আছে।
ওনার এমকে ব্যাংকে অ্যাকাউন্টও আছে, সেখানে টাকাও আছে। রঙ্গন হিসাব করছে ইশরাক রহমান তাকে যৌতুক কত দিবে, যৌতুকের উপর ভিত্তি করে প্রিয়র সঙ্গে কেমন আচরণ করবে সে। রঙ্গন বাঁকা হাসি হেসে ল্যাপটপটা ঘাটাঘাটি করছে। এবারে রোদেলার ইনফরমেশন বের করলো। তার এক ফ্রেন্ড গোয়েন্দা আছে, তার মাধ্যমে এত কিছু বের করতে পেরেছে। রোদেলার ব্যাংক ব্যালেন্স ইশরাক রহমানের তুলনায় অনেক বেশি। রঙ্গন বিড়বিড় করেই বলে, বেশি তো হবেই, উনি কামায় টাকা আর ওই মহিলা কামায় ডলার, 84 টাকা ডিফারেন্স। সে প্রিয়র অ্যাকাউন্টে গিয়ে রিকোয়েস্ট পাঠায় এবং একটা ছোট করে টেক্সট দেয়। টেক্সটটা কিছুটা এমন: আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সে স্মিত হাসল, তারপর মনে মনে বলে, সুখ পুড়িয়ে গেলে দুঃখ মিলে কপালে, তোমার চোখে আমার অশ্রু নামে অশ্রু ঝরুক। সে প্রিয় সিন করার অপেক্ষায় আছে। সিন করলেই কল দিবে প্রিয়কে সে, ডিরেক্ট। এত গাইগুই করার টাইম নাই, খুব শর্ট টাইম আছে তার কাছে। এরই মধ্যে বিয়ে করে নিতে হবে প্রিয়কে, তা না হলে প্রতিশোধ তো আর পূর্ণ হবে না। কিন্তু যার জন্য পূরণ করবে তাকে তো স্বচোখে দেখাতে হবে, না হলে এত কাঠখড় পোড়ানোর কি দরকার। খালি রোদেলার চোখে ধরা খাইলেই হলো। খাওয়ার চান্স নেই। তার চেহারা কিছুটা তার নানার মতনই। রোদেলা তার নানাকে চেনে না, কিন্তু তারপরও সাবধানে থাকতে হবে। পটাতে হবে বাড়ির কর্তাকে তথা ডাক্তার ইশরাককে। ওনাকে যদি রাজি করানো যায় তাহলে পার্মানেন্টলি পিউ তার হয়ে যাবে। পিউ সিন করছে না, এই জন্য সে ফোন রেখে কাজে মনোযোগ দেয়। মেজাজ খিটখিটে রাখা যাবে না একদমই। খুবই নিখুঁতভাবে অভিনয় করতে হবে, এমনভাবে অভিনয় করতে হবে যেন অবিবাদ বচ্ছন্ন সে পেল মেরে যায়। যদিও বা পিওকে তার এক দেখায় বোকাশোকা মনে হয়েছে, তারপরও সত্যটার সামনে আসতে দেওয়া যাবে না। রঙ্গন খুব ভালো করেই জানে পরবর্তী যেদিন তার সঙ্গে ইশরাক রহমানের দেখা হবে সে তাকে তার বাবা মা সহ আসতে বলবে। মা তো নেই, এখন নকল বাবা ভাড়া করে নিতে হবে। কোনো আর্টিস্ট হায়ার করবে নাকি পুলিশ কনস্টেবল করিম সাহেবকে এই রোল দিবে। দোটানায় বুকছে রঙ্গন। করিম সাহেবকে বাবার রোল দিলে টাকা কম লাগবে, 1000 টাকা বকশিস আর দুপুরে ভাত খাওয়ালেই হবে। হুট করে মেসেঞ্জারে আওয়াজ আসে। সে ফোন বের করে দেখে পিওর মেসেজ। কে তোর বউ, কুত্তা কোথাকার। রঙ্গন হেসে ফেলে বলে, হাউ কিউট। শ্রাবণ উসকুস করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। তাকে আয়েশার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আসলে সেকেন্ড টাইম ভার্সিটি থেকে নেওয়ার চেয়ে আয়েশার কাছ থেকে নেওয়াই উত্তম। কেন যে সে রাগের মাথায় ফেলে চলে এসেছিল। শ্রাবণ কোনো মতে রেডি হয়ে বের হলো। ফুফার গুলশানের অফিসে যাবে। বাবার গাড়িতে করে শ্রাবণ বের হয়। অফিসে পৌঁছে দেখে অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। সে কোনো কিছুরই তোয়াক্কা না করে আয়েশার কেবিনের দিকে গেল। পারমিশন ছাড়াই গেট খুলে ফেলে শ্রাবণ। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আয়েশা চেঁচিয়ে ওঠে। শ্রাবণ যা বোঝার বুঝে গেল। সে সরি বলে রুমের বাহিরে এসে খট করে গেট লাগিয়ে দেয়। মেয়েটা তো বড় ঝামেলার। অফিসের কেবিনে শাড়ির কুচি ঠিক করার মানেটা কি? আশ্চর্য কারবার। আয়েশার যে স্বভাব, এই সামান্য মিস্টেককে সে তাল বানাবে, তারপর সে তালকে গুড় দিয়ে পিঠা বানাবে, এই মেয়ে পর শিওর। আয়েশা ভিতর থেকে বলে ওঠে, শ্রাবণ, ইউ ক্যান এন্টার নাও, আই এম ডান। শ্রাবণ ভিতরে ঢুকছে না। সে বিব্রত বোধ করতে লাগলো। মেয়েটার হাবভাব ভালো না এমনিতেই, তবুও সংকোচ নিয়ে ভেতরে ঢুকে শ্রাবণ। আয়েশা টেবিলে ভর দিয়ে ছোট একটা আয়নার সামনে রেখে লিপস্টিক পরছে। শ্রাবণ কিছু বলল না, গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। কিন্তু গেটটা লেগে যায়। রুমে এসি চলে সব সময়, তাই গেট খুলে রাখার সিস্টেম নেই, অটোমেটিকলি লেগে যায়। শ্রাবণ একবার তার দিকে তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নেয়। এরপর বলিও সেকেন্ড টাইম আর আয়েশার দিকে তাকায় না। আয়েশা হেঁটে হেঁটে তার কাছে এসে বলে, লেটস গো। আমার পাইল ব্যাক কর, আমি বাসায় যাব। নো, আমাদের একসঙ্গে ডিনার করার কথা। আগে ডিনার, তারপর পাইল। বাড়াবাড়ি হচ্ছে না? তুমি আমার কাজিনের জন্য সহ্য করছি, না হলে এমন থাপ্পড় মারতাম বাপের জন্মে আমায় বলতে না। আয়েশা হেসে উঠে বলে, বাপের জন্মে কেন, সম্রাট আকবরের আমল থেকেও তোমায় বলতে চাই না। শ্রাবণ বহু কষ্টে তার রাগ কন্ট্রোল করে। এই সময় আয়েশার সাথে ঝামেলা করা যাবে না। আয়েশার বাবার সঙ্গে তাদের পার্টনারশিপ হয়েছে, এই জন্য তাদের বিজনেসে প্রফিট ভালোই হয়েছে। এখন আয়েশাকে রাগানো মানে মহাবিপদ। আয়েশা বলল, চলো বের হই। কোথায় যাব? আমারিতে। শ্রাবণ আয়েশাকে রেখে হাঁটা ধরে। আয়েশা তার পিছু পিছু হাসছে। দুজন দুই গাড়িতে করে রেস্টুরেন্টে যায়। আয়েশা পুল সাইডে ক্যান্ডেল লাইট ডিনার বুক করেছে। সে শ্রাবণকে নিয়ে সেখানে বসে। চারদিকে শুনশান নীরবতা, যে যার মতোই খাচ্ছে। অন্ধকার, কেবল মোমবাতির আলো, প্রাকৃতিক বাতাস এবং সফট সং বাজছে। পরিবেশ জুড়ে রোমান্টিকতা শেষ নেই।
আয়শার সিল্কের শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে শ্রাবণের হাতেও মাঝে মাঝে মুখে এসে লাগছে। শ্রাবণ বিরক্তিভাবে এনে বলে, দয়া করে আঁচল সামলাও। আয়শার যেন নেশা ধরা চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, অবাধ্য মন ও অবাধ্য শাড়ির আঁচলকে উঠতে দিতে হয়, বাধা দিতে হয় না। শ্রাবণ চমকে ওঠে। এটা তো তারই লেখা, শেহজাদি গল্পের পেজ নং 122 এর 3 নম্বর প্যারার 5th লাইন। শ্রাবণ ডোক গিলে, কিন্তু বলেও আয়শার দিকে তাকায় না। আয়শা বলল, আমার দিকে তাকাতে বুঝি তোমার ভয় করে? যাক, অবশেষে বুঝলে তুমি কি। আমি কি মানে হলো তুমি পেতনি, এজন্য তাকাতে ভয় পাচ্ছি। আয়শা হু হু করে হেসে ওঠে। কোকের গ্লাসে চুমুক দিয়ে বলে, তুমি তাকাও না কারণ তোমার ভয় হয়। যদি প্রেমে পড়ে যাও আমার। হাসালে, তোমার মতো গেদা বাচ্চার প্রেমে কেন পড়বো? আমি এবার ভার্সিটি ফার্স্ট সেমিস্টারে। শ্রাবণ আর কোনো কথাই বলল না। প্লেট থেকে চিকেনটাকে স্পুন দিয়ে কাটা ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে কিছুতেই আর চিকেন কাটতে পারছে না। প্লেটে খটখট শব্দ হচ্ছে, কিন্তু মুরগির মাংস আর কাটা যায় না। আয়শা তা দেখে বলে, আমি খাইয়ে দিব? শ্রাবণ জোরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ। আয়শার ভয়ে কেঁপে ওঠে। চারপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ আয়শাকে চুপ করতে বলে সে থেমে যায়। আয়শা কাঁদো কাঁদো গলায় বলে, এমন কেন করো আমার সাথে? শুধুমাত্র ভালোবাসি তোমাকে, এই জন্যই এমন করো? শ্রাবণ অনেক রেগে যায়। সে ধাম করে উঠে আয়শার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস করে 2টা গালে 2টা থাপ্পড় বসায়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, খবরদার, আবার যদি আমার সামনে আসছিস তুই, জানে মেরে ফেলবো। এতই যখন ভালোবাসার শখ জাগছে মনে, রাস্তার নাম। ভালোবাসার মানুষের অভাব পড়বে না। আয়শা ধারালো কণ্ঠে বলে, মিসবিহেভ করবে না। আমি তোমার বাসার কাজের মেয়ে না, ভদ্রভাবে কথা বলো। শ্রাবণ আয়শাকে শেষ করতে না দিয়ে তার চুলের মুঠি শক্ত করে ধরে বলে, কি করবি? হ্যাঁ, কি করতে পারবি তুই? আমাকে হুমকি দিস? সাহস তো কম না তোর? এমন জায়গায় লাশ পুঁতে রাখবো না, তোর বাপও খুঁজে পাবে না। আয়শা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, বাপিকে নিয়ে বাজে কথা বলবে না শ্রাবণ। শ্রাবণ প্রচণ্ড রেগে আছে। সুযোগ বুঝে আরও একটা স্বর বসায় আয়শার গালে। আজকে যা খুশি সে তাই করতে পারবে, নো এভিডেন্স, পরবর্তীতে স্বীকার করবে না। এই ভেবে 3-4টা ইংলিশে আয়শাকে গালি দিল। আয়শা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ তাকে গালি দিতে এটা কোনো কালেই সে কল্পনাও করতে পারেনি। চোখ বেয়ে পানি পড়তে লাগে তার। শ্রাবণ তার চুলের মুঠি ছেড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। ইংলিশে গালি দিয়েছে আয়শাকে কারণ আয়শা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। আয়ু, তোমার কি খুব ঘুম পাচ্ছে? আয়না হাই তুলে বলে, কিছুটা। ফোন রাখি প্লিজ। সমুদ্র মুখ ভার করে বলে, আজকে সারা রাত অন কলে থাকলে তোমার সমস্যা হবে? সিম কোম্পানি তো বড়লোক হয়ে যাবে। সমুদ্র হেসে বলে, তাহলে আর কি, রেখে দেই ফোন? গুড নাইট, আল্লাহ হাফেজ। সমুদ্র ফোন কেটে দিয়ে রাতে খেতে আসলো। রাতে সে সবার সঙ্গে খায়নি, এখন ক্ষুধায় পেয়েছে। বাসার সবাই যে যার রুমের জন্য সমুদ্র নিজে খাবার গরমে দেয় এবং সালাদ করার জন্য শশা বের করে যেই না কাটতে যাবে, হুট করে তার হাত কেটে যায়। সেও মাগো বলে চেঁচিয়ে ওঠে। কি আজব না, যে মায়ের সঙ্গে সে জীবন পায়নি, সে মাকে ব্যথা পেলে খোঁজে। হায়রে নিয়তি। পেছন থেকে মায়ের আওয়াজ শুনে কেঁপে উঠছে সমুদ্র। রোদেলা ব্যতিব্যস্ত গলায় বলে, কি হয়েছে বাবু? সমুদ্র পিছনে না তাকিয়ে বলে, হাত কেটে গেছে। টিস্যু আনেন একটা। রোদেলা জানে বাসায় টিস্যু শেষ হয়ে গেছে, এখন টিস্যু আনতে গেলে টয়লেট টিস্যুই আনতে হবে। তাই সে এগিয়ে এসে নিজের ওড়না দিয়ে সমুদ্রের হাতের আঙ্গুল পেঁচিয়ে নিল। সমুদ্র বাধা দিল না। সবসময় না বোধক কথা তার ভালো লাগে না। আজকে তার জন্য ইয়েস ডে। যা হবে সব কিছুতেই হ্যাঁ, না এর কোনো জায়গা নেই আজকে। আবার একদিন নো ডে পালন করবে, যেদিন সব কিছুতেই বলবে সে না। আপাতত টুডে ইজ ইয়েস ডে। রোদেলা দেখলো সিংয়ের উপর রক্ত পড়ে আছে। সে আতঙ্কিত হয়ে বলে, তুমি শশা কেন কাটতে গেলে? আমাকে ডাকতে? ডিস্টার্ব করতে চাইনি। আমি খাইয়ে দিব বাবু, আমার খিদা নেই। তারপরও একটু খাইয়ে দেই, খালি পেটে শোয়া ভালো না। সমুদ্র আর না করলো না। রোদেলা প্লেটে খাবার বেড়ে সমুদ্রকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় লোকমা থেকে 2-3টা দানা বাদ সমুদ্রের শার্টে এসে লাগছে। এতে বিরক্ত সমুদ্র, তবুও সে মায়ের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে ভাত খেতে লাগলো। কেমন যেন লাগছে তার। এই অনুভূতির সঙ্গে সে পরিচিত না। আজকে সমুদ্র আর আয়নার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হলুদের অনুষ্ঠান বাসায় হবে, তাই রান্নাবান্না সব ঘরেই। পরিচিত অফিস কলিগ, ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে টোটাল 2 পরিবারের গেস্ট মিলিয়ে 70 জন গেস্ট। আয়নাদের বাসার ছাদে হবে অনুষ্ঠান। 2 জনকে একসাথেই হলুদ মাখানো হবে। আজকাল ওয়েডিং প্ল্যানিং সেক্টরে খুবই ডেভেলপমেন্ট হয়েছে।
এক যুগে আগেও মানুষ বলতো, বাহিরের লোক আনায় ঘরে কেন সাজাবো, আমরা নিজেরাই সব সাজাবো। কিন্তু এখন কম বেশি সবাই ইভেন্ট ম্যানেজমেন্টকে সাহায্য নেয়। সমুদ্ররাও নিয়েছে তাদের হেল্প। ছাদের স্টেজ করা হবে, চেয়ার টেবিল খাবারের ব্যবস্থা লাইটিং সব করে দিবে। প্রিয় তড়িঘড়ি করে বের হলো রুম থেকে। বাবার সাথে বাহিরে যাবে, সে গাছরা কিনতে হবে। হলুদে সবাই তাজা ফুলের গহনা পরবে। এখন দুপুর। মেয়ের আবদার পূরণ করতে আবেগ মেয়েকে নিয়ে বের হলো। প্রিয় অনেক বেশি এক্সাইটেড, সে তো ঠিক মতো দুপুরে খেতেই পারেনি। আবেগ তাকে নিয়ে ফুল কিনতে গেলেও আরও অনেক কিছু বাজার করলো। দুপুরের কড়া রোদে প্রিয় আর আবেগ অস্থির, দুজনেরই পিপাসা লেগেছে। প্রিয় যেহেতু বাংলাদেশের আবহাওয়ার সাথে অভ্যস্ত না, তাই তার ফর্সা মুখটা রোদে লাল হয়ে যেতে লাগলো। পিছন থেকে কেউ প্রিয়র সামনে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলে, নাও পানি খাও। আবেগ আর প্রিয় দুজনেই পিছনে ঘুরে দেখে রঙ্গন দাঁড়িয়ে আছে, হাসি হাসি ভাব করে। তার হাতে দুটো বোতল ছিল, সে দুজনকে দুটো বোতল এগিয়ে দিল। প্রিয় কোনো কিছু না ভেবেই বোতলটা ছো মেরে নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। বড্ড তৃষ্ণা পেয়েছিল তার। বাংলাদেশে এত গরম কেন? কিছুদিন আগেই না শীত শীত ছিল। রঙ্গন আবেগকে খুব বিনীত গলায় বলে, আঙ্কেল পানি খান, অনেক গরম। আবেগও এক প্রকার খুশি হয়ে পানিটা হাতে নিয়ে খেল। রঙ্গন খেয়াল করলো প্রিয়র হাতে কোনো শপিং ব্যাগ নেই, অথচ ইশরাক সাহেবের দু হাতে ব্যাগ দিয়ে ভরে গেছে। সে মনে মনে বলে, বাবারা বুঝি এমনই হয়, কখনোই তার সন্তানদের বিন্দুমাত্র কষ্ট পেতে দেয় না। বাবার সাথে শপিংয়ে আসলে বুঝি সব ব্যাগ বাবাই ক্যারি করে, আর ছেলেমেয়েরা কেনাকাটার আবদার জড়ি দিতে লাগে। কি জানি, সে তো কোনোদিনও বাবার সঙ্গে শপিংয়েও যায়নি, তা জানাও নেই। প্রিয়ের উপর বড্ড হিংসা হতে লাগলো রঙ্গনের। সে আবেগের কাছে গিয়ে বলে, ব্যাগগুলো আমায় দিন। না না বাবা, লাগবে না। আরে বাপ, লাগবে বললেন, আপনার ফর্মালিটিস করছেন কেন? দেন তো ব্যাগগুলো। আবেগ বলে ওঠে, রোদের মধ্যে তোমার কষ্ট হবে না? থাক, লাগবে না। রঙ্গন বলে, কি যে বলেন না, কিসের কষ্ট? এত আরামপ্রিয় হলে পুলিশ হতাম নাকি? বলে জোর করে আবেগের কাছ থেকে ব্যাগ নিয়ে এক প্রকার টেনে নিল। প্রিয় মুখ বাঁকালো, তা দেখে সে আবার বাঁকা হাসে। তখনই আবেগের ফোনে কল আসলো। সে রিসিভ করে দেখলো একটা জরুরি কাজে তাকে অফিসে ডাকা হচ্ছে। কোথায় যেন সিগনেচার লাগবে। রঙ্গন সব কিছু শুনে বলে, আঙ্কেল আপনি যান, আমি প্রিয়কে রেখে আসবো। আবেগ বলল, আরে না, আমি প্রিয়কে নিয়ে যাব আমার সঙ্গে। প্রিয় কিছু বলবে তার আগে সে বলে ওঠে, আঙ্কেল আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আগে আবেগ স্মিত হেসে বলে, না না, তা কেন করব? তাহলে আপনি যান তো, আমি ওকে নিয়ে যাব। আবেগ ভেবে দেখলো এটাই মন্দ হয় না, ছেলেটাকে তার বেশ ভালোই লেগেছে। তে বলে ওঠে, আজকে আমার ছেলের হলুদ, তোমাকে ইনভিটেশন দিলাম, আসবে কিন্তু। আচ্ছা। আবেগ এক প্রকার বাধ্য হয়ে অফিসে যাচ্ছে। প্রিয়র কাছ থেকে একটু দূরে এসে সে পিছনে তাকালো। রঙ্গন আর প্রিয়কে একসাথে কথা বলতে দেখে তার ভালোই লাগে। আজকালের ছেলেরা এ ছেলেটার মতো না, কত ভদ্র একটা ছেলে। প্রিয় চলো, তোমাকে নিয়ে রিক্সা ভ্রমণ করাই। প্রিয় আগ্রহ নিয়ে বলে, ও যে 3 চাকার গাড়িগুলোকে রিক্সা বলে না, ওগুলোতে উঠবে? রঙ্গন হেসে ফেলে তারপর বলে, হ্যাঁ চলো। তার আগে বলো, আইসক্রিম খাবে? হুম। আরে কেন না, আমার কাছে তো টাকা নেই। রঙ্গন বিড়বিড়িয়ে বলে, স্বামী থাকলে বউয়ের টাকা লাগে না। তারপর বললে, আর সমস্যা নাই, আজকে আমি খাওয়াই, অন্য আরেকদিন তুমি খাওয়াবা আমাকে। চলো চকবার আইসক্রিম খাই। দুজনে 2টা চকবার আইসক্রিম কিনে রিকশায় ওঠে। প্রিয়র উঠতে একটু অসুবিধা হয়, তবুও তার রিকশায় উঠতে পেরে বেশ ভালো লাগছে। শ্রাবণ ভাইয়া বলেছিল সে রিকশায় উঠতে চায়, কিন্তু ভাইয়া তাকে গাড়ি ছাড়া কোথাও নিয়ে যেতে চায় না। বেশিরভাগ টাইমে তারা উবার ইউজ করে। ফার্স্ট টাইম রিকশায় উঠে তার ভয় ভয়ও লাগছে যদি পড়ে যায়। হুট করে রঙ্গন তার কোমর ধরে বসে। প্রিয় চেঁচিয়ে বলে, কি? রঙ্গন বলল, সেফটি ফার্স্ট। এক কাজ করো, তোমার পা রিকশার মাঝখানে সেই রড দেওয়া, সেখানে রেখে চেপে রাখো। আর আইসক্রিম খাওয়া শেষ হলে বাম হাত দিয়ে রিকশার হুড ধরবে। ততক্ষণ তোমাকে ধরে রাখা আমার দায়িত্ব। রঙ্গনের স্পর্শে মন্দ কিছু অনুভব করছে না প্রিয়, তাই সে আর কিছু বলে না। আসলে তার ভয় করছিল। রঙ্গন তাকে ধরে রাখায় আর ভয় করছে না। সে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। আজকে আইসক্রিম খেতেও তার মজা লাগছে। সে বেশ সাবলীলভাবেই খাচ্ছে, কোনো জড়তা নেই তার মধ্যে। রঙ্গন গাড় বাঁকিয়ে প্রিয়কে দেখিয়ে যাচ্ছে। রিকশা আপন গতিতে যাচ্ছে। ঢাকার ধুলোমাখা বাতাস বইছে। সব কিছুতেই আজ যেন প্রশান্তি খুঁজে পাচ্ছে রঙ্গন। বাস গাড়ির হর্নের শব্দেও বিরক্ত লাগছে না। কেন কেন এমন লাগছে? প্রিয় পাশে বসে আইসক্রিম খাচ্ছে সেই জন্য? সে আনমনে হেসে পেলে তারপর প্রিয়কে উদ্দেশ্য করেই বলে, আজকে কি আমি তোমার ভাইয়ের হলুদে আসবো? প্রিয় খেতে খেতে জবাবে বলে, তোমার ইচ্ছা, আব্বু তো ইনভাইটেশন দিয়েই দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি আসতে, বরং
বারণ করবে। প্রিয় এবার রঙ্গনের দিকে আশ্চর্য ভরা চোখে তাকিয়ে বলে, কেন মানা করব? আমি না গেলে 1 পিস রোস্ট, 3 টুকরো গরুর মাংস আর 1 প্লেট পোলাও বেঁচে যাবে যে। তোমারই তো লাভ, সেগুলো বাঁচলে পরদিন গরম করে খেতে পারবে। প্রিয় চোখ ছোট ছোট করে বলে, বাসায় সব বেশি বেশি করেই আয়োজন করা হচ্ছে, এমনিতেই খাবার বাঁচবে। প্রিয়, তোমরা অনেক বড় লোক তাই না? হুম, আমরা বড় লোক না, আমাদের মন বড়, তাই আমাদেরকে ধনী মনে হয় তোমার। আসলে যাদের মন বড় তারাই প্রকৃত বড় লোক। খুবই সুন্দর বলেছে তো। আর আইসক্রিম খাওয়া হয়ে গেলে এজন্য সে প্যাকেটটা রাস্তায় ফেলতে প্রিয় চিৎকার করে বলে, আল্লাহ, কি করলে এটা? এভাবে রাস্তায় কেউ প্যাকেট ফেলে? সে মুচকি হেসে জবাবে বলে, বাংলাদেশে সবাই রাস্তায় প্যাকেট ফেলে দেয়। প্রিয় বলে, ডাস্টবিন নেই? আছে, কিন্তু কেউ ইউজ করে না। রিক্সার গতি বেড়ে যায়, হুট করে বাতাস বইতে লাগে। প্রিয়রও খাওয়া শেষ হয়ে যায়, সে চুপচাপ বসে আছে। সে মজার ছলে বলে, তোমাকে ফেলে দেই? তারপর প্রিয়কে ঝাড়ি মেরে আস্তে করে। প্রিয় ঘাবড়ে গিয়ে রঙ্গনকে আঁকড়ে ধরে বলে, না না, একদমই না, কেন ফেলে দিবে আমাকে? হুম? সে হু হু করে হেসে বলে, তোমাকে কি কোনোদিনও ফেলে দিতে পারবো নাকি? তুমি তো এমন কেউ যাকে আজীবন সযত্নে সংরক্ষণ করে রাখবো শ্রেয়সী। প্রিয় খানিকটা কাছে চলে এসেছিল রঙ্গনের। তার 2টা বাহু এত চেপে ধরে আসছে যে প্রিয়র মুখে বয়ের ছাপ। রঙ্গন হুট উঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে নিজেকে সম্পূর্ণ জাগ্রত থেকে বিচ্ছিন্ন মনে হতে লাগে প্রিয়র। রঙ্গন আলতো করে প্রিয়কে জড়িয়ে রাখে এবং তার মুখের কাছে মুখ আনে। প্রিয় আঁতকে উঠে বলে, তুমি আমার সাথে খারাপ কিছু করবে তাই না? না, একদমই না। তোমার ক্ষতি করার স্পর্ধা আমার নেই। প্রিয় বিস্ময়কর চোখে রঙ্গনের দিকে তাকিয়ে বলে, কিন্তু সুযোগ তো আছে। আমি সুযোগ সন্তানই না গো, তোমার সাথে খারাপ কিছু করতে পারবো না। কেন জানো? কারণ তুমি আমার মায়ের জাত। নারীর অমঙ্গল করার শক্তি পুরুষের নেই। এখন প্রশ্ন করতে পারো, নারীর ক্ষতি তো পুরুষরাই করে। তাহলে উত্তর হলো, তারা পুরুষ না। সত্যিকারের পুরুষ আর পুলিশ নারীদের সব অমঙ্গল থেকে রক্ষা করে। তারা রক্ষা কবচ। প্রিয় মুগ্ধতা নিয়ে রঙ্গনের কথাগুলো শুনছে। রঙ্গন বলে ওঠে, প্রিয়মণি। রঙ্গনের মুখে এমন আদুরে আওয়াজে প্রিয়মণি ডাক শুনে প্রিয়র মনে কিসব যেন হতে লাগলো। পেটের মধ্যে সুরসুরি হতে লাগে। সে ঠোঁট কামড়ে অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। সে হাসলো। কি মারাত্মক আর ধারালো সেই হাসি! উফ, সোজা প্রিয়র বুকে গিয়ে বিঁধল। সে বলতে লাগলো, ইউর ফার্স্ট জার্নি বাই রিক্সা অ্যান্ড আই ওয়াজ দেয়ার উইথ ইউ। প্রথম অনুভূতি সবসময় পহেলেই থাকে। এরপরে আরও 100 বার রিক্সায় উঠো, এই অনুভূতি কিন্তু আসবে না তোমার। আমি তোমার মনে জায়গা পাচ্ছি না, কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমার মস্তিষ্কে ঢুকে গেছি। এখন থেকে যতবারই রিক্সা দেখবে এই পুলিশের কথা তোমার মনে পড়বে। প্রিয় চেয়ে আছে তার দিকে, মুখে তার কোনো কথা নেই। রঙ্গন পকেট থেকে গোলাপ বের করে প্রিয় চুলে পরিয়ে দিল। সে চুলের ক্লিপও সঙ্গে এনেছিল, সেই ক্লিপ দিয়ে গোলাপটাকে আটকে দেয়। প্রিয় আর কিছুই বলল না। এ রোজ ফর ইউ। তারপর বলল, আমি তোমার জীবনে গোলাপের কাঁটা হতে চাই। কি ভাবছো, তোমার প্রেমিক পাগল হয়ে গেছে? প্রিয়তমা, আমি একদমই ঠিক আছি। আমার কাছে মনে হয় গোলাপ গাছে কাঁটা থাকে না, বরং কাঁটাযুক্ত গাছে গোলাপ ফোটে। গোলাপ গাছের কাঁটা সদ্য ফোটা গোলাপকে অনিষ্ট হতে সাহায্য করে। আমি তোমার সকল অমঙ্গল অনিষ্ট হতে রক্ষা করব, তোমার জীবনের গোলাপের কাঁটা হতে চাই। প্রিয় তবদা খেয়ে যায়। সে রঙ্গনের প্রিয়তমা কবে থেকে হলো? প্রিয় কিছু না বলে রিক্সার হুড খুলে দেয়। বাতাস বইছে। সে হুট করে নিজের হাতের বাঁধন ছেড়ে দেয়। তারপর চোখ বন্ধ করে ফেলে। নিজেকে মুক্ত লাগছে। তাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ সাহেব তো বসেই আছেন। তাহলে আবার তাকে কেন রিক্সা ধরতে হবে? ও তো আছেই। রঙ্গন প্রিয়র এমন কাণ্ড দেখে প্রিয়কে আরো শক্ত করে ধরে রাখে যেন সে পড়ে না যায়। তারপর বলতে লাগলো, আমি হাত দিয়ে চা ছুঁই, তাই দুঃখ হয়ে যায়। প্রিয় তার প্রতি এতটাই মুগ্ধ যে এটা বুঝতে সক্ষম হলো যে ভবিষ্যতে তার জন্য দুঃখ অপেক্ষা করছে। আয়না কাঁচা হলুদ রঙের একটা শাড়ি পরেছে। সুন্দর করে মেকআপ করে দেওয়া হয়েছে তাকে। শাড়িটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। চোখে নিজে নিজেই কাজল দিল সে। তারপর আয়নায় নিজেকে দেখে নিল। সত্যি কাঁচা হলুদ রংটা তার গায়ে ফুটে উঠেছে খুব দুর্দান্তভাবে। পরনের গহনা সব আসল ফুলের। এজন্য আয়নার গা থেকে ফুলের গন্ধ বের হচ্ছে। নিজেকে ফুলবতী লাগছে তার কাছে। সে মনের স্বাদ মিটিয়ে হাতে 1 ডজন লাল চুড়ি পরেছে, রেশমি চুড়ি। হাতে আলতাও পরেছে সে। সে উঠে দাঁড়ালো। তখনই সমুদ্রের ফোন আসে। সে রিসিভ করতে সমুদ্র প্রশ্ন করলো, সাজগোজ হলো? আয়না বলল, হ্যাঁ। একটা ছবি পাঠাও, দেখতে মন চাচ্ছে তোমাকে। কোথায়? মেসেঞ্জারে। আমার তো মেসেঞ্জার নেই। হোয়াটসঅ্যাপ? নেই। তাহলে আর কি করার, এক কাজ করো, দ্রুত বারান্দায় আসো।
আয়না তবদা খেয়ে গেল। সে এক প্রকার স্যুট লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে সমুদ্র কানে ফোন লাগিয়ে তার দিকে সে মিটমিট করেই হাসছে। আয়না তো খুশিতে কেঁদেই দিল। ছাদে আসো, তোমার চেহারা প্রদর্শন করি। না না, এখন ছাদে যাওয়া যাবে না। কথাগুলো আয়না প্রায় ফিসফিস আওয়াজেই বলল, যেন কালে বাদ্রেও কেউ তার কথা শুনতে না পায়। তাকে ব্যঙ্গ করে সমুদ্র আস্তে করে বলে দেয়, কেন যাওয়া যাবে না? মামি বকা দিবে? সমুদ্রের রসিকতা করাটা বুঝে ফেলে আয়না। সে মিনমিন করে বলে, এই জন্য না। আহ আয়ু, আসো তো, তোমার চোখ জোড়া তোমায় দেখার দেখার করে তৃষ্ণার্ত। 5 মিনিটের মধ্যে চাঁদে আসবে বলে সমুদ্র বাসার ভিতরে ঢুকে। আয়নার ভয়ে হাত পা কাঁপছে। তার লজ্জাও লাগছে, ধরা খেলে সবাই হাসবে। সমুদ্র কি জানে না সে এতটাও সাহসী না তার মতো? আয়না তো ভীতু, তার ভয় হয়। সে একদিনে বারান্দায় দাঁড়িয়ে রইল। 5 মিনিট পর আবার সমুদ্রের কল আসে। সে রিসিভ করতে সমুদ্র ঝাড়ি মেরে বলে ওঠে, আয়ু, আমি 15 মিনিটস ধরে তোমার অপেক্ষায় রোদের উত্তাপে পড়ছি, আর তুমি লাপাত্তা। হোয়ার আর ইউ? আসো। বললাম তো সম্ভব না। সমুদ্র আয়ুর কণ্ঠে স্বরের আকুলতা শুনে হেসে দিল এবং বলল, আয়ু, তুমি তো দেখি একটা বিদ্যুৎ ডিম। এত এত ভয় নিয়ে রাত্রি যাপন করো কেমনে? ভয়ের যদি প্লেটের মধ্যে ব্লাস্ট হয় কিছুটা গ্যাস্ট্রিকের মতো, তাহলে কি হবে তখন? জলদি আসো, না হলে আমি কেলেঙ্কারি বাঁধাবো। আয়না এবারও ভয়ে রাজি হয়ে যায়। সমুদ্রের ভরসা নেই, দেখা গেল বাসায় এসে পড়েছে। সে অনকলে থেকে সিঁড়ি বেয়ে 6 তলায় উঠল। ছাদে উঠতে কেউ তাকে হ্যাঁচকা টান মারল। আয়না জানে এটা সমুদ্র, তবুও সে ভয়ে চোখ বুজে ফেলে। সমুদ্র তাকে নিচের দিকে ঘুরিয়ে এনে বলে, চোখ বন্ধই রাখো, খুলবে না প্লিজ। আয়না প্রায় ফিসফিস গলায় বলে, কেন খুলবো না? কারণটা বলা যাবে না বলে সমুদ্র নিজ দায়িত্বে তার চোখে নিজের হাত দিয়ে চোখ ডেকে দিল। আয়না পিট করে চোখ খুলে রেখেছিল এতক্ষণ। সে অল্পক্ষণ অল্প স্বল্প করে সবই দেখছিল। এতক্ষণ সে সমুদ্রের সাপদাড়িগুলোই দেখছিল। তবে সমুদ্রের চোখে চোখ রাখার সাহস হচ্ছিল না আয়নার। আমাদের জীবনে কিছু কিছু মানুষের আগমন ঘটে যাদের চোখে চোখ রাখবার সাহস আমাদের নেই। আয়না জীবনের সমুদ্র এমনই একজন, যার চোখে চোখ রাখলে অজস্র আবেগ, অনুভূতি, আকুলতার স্বপ্ন, অনুপ্রেরণা, প্রেম, সুখ দেখতে পায় আয়ু। তার এই সময় খুব কান্নাও পায়। আয়নার মনে হয় সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে এক সমুদ্র পরিমাণ চোখের অশ্রু জড়ালেও সমুদ্রের ঋণ শোধ হবে না। সমুদ্র হুট করে আয়নাকে পাসকল করে তুলে নিল। আয়না ভয়ে কেঁপে উঠে চিৎকার করে বলে, এই এই কি করছো তুমি? কেউ দেখে ফেলবে তো। দেখুক, হু কেয়ার্স, প্লিজ নামাও। সমুদ্র আয়ুর কথার পিঠে কিছুই বলল না। সে তাকে 5 গোল করে তুলে নিয়ে হাঁটতে লাগলো। সাদার মাঝ বরাবর এসে আয়নাকে নামিয়ে দিয়ে তার চোখ থেকে হাত সরালো। আয়না দ্রুত চোখ খুলে ফেলে। তারা দোলনার সামনে দাঁড়িয়ে আছে। দোলনাটা খুব সুন্দর করে সাজানো, গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আয়না মুগ্ধ দৃষ্টিতে সেই দোলনার দিকে তাকিয়ে রইল। আসমকায় সমুদ্র তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, এইসব ডেকোরেশন আমি নিজ হাতে করিনি। তোমার জামাই এতটাও কাজের না, ডেকোরেশনের লোক করে দিয়েছে। আয়না হেসে দিল। দোলনায় অনেক কিছুই রাখা আছে, 4-5 সেট কাঁচের ছড়ি আর বিশাল মোটা আকারের একটা বই, যেখানে চকচকে অক্ষরে লেখা ফেলুদা সমগ্র। আয়না মুগ্ধ আশ্চর্য বোধ হয়ে যায়। সমুদ্র কিভাবে জানলো তার সবচাইতে প্রিয় চরিত্র ফেলুদা? ফেলুদা সিরিজের সব বই তার প্রিয়, প্রিয় এবং অধিকতর প্রিয়। এটা তো সমুদ্রে জানার কথা না। কিভাবে জানলো সে? আয়নার এখনই বইটা উল্টে পাল্টে দেখতে মন চাচ্ছে। সে বলে ওঠে, আমার প্রিয় বই ফেলুদা সমগ্র। এটা তুমি কিভাবে জানলে? সমুদ্র আয়নাতে বোধ হয়ে উত্তর দিল, আপনজনের প্রিয় অপ্রিয়তার খবরাখবর রাখতে হবে, না হলে তো আপনতায় টান লাগে না। আয়না মুচকি হাসলো। সমুদ্র আয়নার কাঁধে মুখ রেখে বলে ওঠে, তোমার বাম হাতটা দাও তো দেখি। আয়না তার বাম হাত বাড়ালো। সমুদ্র টুপ করে বাম হাতের অনামিকা আঙ্গুলে সোনার আংটি পরিয়ে দিল। এরপর বলল, এবারে ডান হাত দাও তো দেখি। আয়না ডান হাত এগিয়ে দিল। সমুদ্র ডান হাতের আঙ্গুলে একটা রূপার আংটি পরিয়ে দিয়ে আয়নাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়নার চোখে মুখে অজানা খুশি, আনন্দ বিরাজ করছে। সমুদ্র টুপ করে আয়নার ডান হাতে চুমু খেল। আয়না চোখ বড় করে তার দিকে তাকায়। সমুদ্র লাজুক হাসলো। এরপর আয়নার ডান হাত নিজের নাকের কাছে ধরে হাতের গন্ধ শুকে বলে, এই, তোমরা আজকে কি খেয়েছ? পোলাও নাকি বিরিয়ানি? আয়না হেসে জবাব দিল, মোলক পোলাও। সমুদ্র বলল, আয়ু, তুমি কি বাচ্চা? এখনো ঠিক মতো হাত ধোয়া শিখলে না? খাওয়ার পরও হাত দিয়ে গন্ধ বের হয়। আয়না গোল গোল চোখে সমুদ্রের দিকে তাকালো, কিন্তু মুখে কিছুই বলল না। সমুদ্র এবার 2 হাতে তার হাতের বাজে আঁকড়ে ধরে বলে, আজকে এই মুহূর্তে থেকে তোমাকে নিজের করে নিলাম।
তোমার প্রতি আর কারো অধিকার রইবে না। এখানে অন্য কারো বলতে তৃতীয় পক্ষ বুঝিয়েছি। অবশ্যই বিয়ের পরও তোমার প্রতি তোমার বাবা মা, বোন, নানা নানি এবং ফ্রেন্ডের অধিকার থাকবে এবং তোমারও তাদের প্রতি সেসব দায়িত্ব আছে, আশা রাখছি তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। আজকে থেকে তোমার ভালো মন্দর দিকে নজর রাখার দায়িত্বও আমার। আয়না সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র মিটপিট করে হেসে বলে, শেষ সমাচার এই যে আমি তোমাকে ভালোবাসি। এটা চিরন্তন সত্য। আমি আমার মৃত্যুর আগ অবধি তোমাকে ভালোবেসেই যাব। ওয়াদা করলাম। আমার সামনে আর কখনোই মরণের কথা চলবে না প্লিজ। মৃত্যুকে আমি খুবই ভয় পাই। আমি বাঁচতে চাই। আচ্ছা বলবো না। তোমার এই ঋণ কি কোনোদিনও শোধ করতে পারবো সমুদ্র? অবশ্যই পারবে, বরং খুব ইজিলিই পারবে। আয়না কৌতূহলীবশত বলল, কিভাবে পারবো? সমুদ্র তাকে আবারও নিজের কাছাকাছি টেনে এনে বলে, দ্রুত, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য 2 চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দাও। আয়না অদ্ভুত নয়নে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র আয়ুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জগতের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি জানো? আয়না মাথা জাগালো, যার মানে সে জানে। সমুদ্র হেসে বলে, কি? প্লাটিনাম। পর্যায় সারণীর 78 নাম্বার মৌল, পর্যায় 6 এবং গ্রুপ 10, এর সংকেত ফিটি। সমুদ্র হাসি মুখে বলে, ভুল। জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে অশ্রুমালা। আমরা অনেকের কারণেই হাসি, কিন্তু কাঁদি খুব কম সংখ্যক মানুষের জন্য। সে খুব কম সংখ্যক মানুষ জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়ে যায়। কিন্তু ওই যে সবাই বলে প্লাটিনাম সবচেয়ে দামি, তাই অশ্রুর মূল্য না দিয়ে তোমার বাসায় পিটিএর পিছনে দৌড়িয়ে আসল মানিক হারিয়ে ফেলে অনেকেই। কিন্তু আমি এমন নই। আমার সোনা দানা চাই না। দিন শেষে চাই কেউ একজন আমার জন্য কাঁদুক, আমার জন্য বেলা পুরাবার আগে ব্যাকুল হোক সে। এই যে এর জায়গায় তোমাকে বসাতে চাই। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু 2 ফোঁটা অশ্রু চাই। আয়ু, তুমি কি আমার জন্য কাঁদতে পারবে? আয়নাও সমুদ্রের দিকে ঝুঁকে এসে তাকে চাপড়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সমুদ্র টিটকিরে মিরিয়ে বলে, তোমার চোখের ডগায় কি চোখের পানির পাইপ লাগানো থাকে? কওয়া শেষ নেই, পাইপের সুইচ অন করাও শেষ। আয়না কাঁদতে কাঁদতেই হেসে দেয়। সমুদ্র তাকে জড়িয়ে রেখে বলে, ঋণ তো একেবারে শোধ করে দিলে আয়ু। অশ্রু যে ধারা বইছে তোমার চোখে, এরপর কোনো ঋণের দায় রাখা না যায়জ। সমুদ্র কিছুক্ষণ পরেই চলে যায়। প্রিয় হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে। এক কালারের কামিজ, হাতে কুচি দেওয়ার সঙ্গে মোটা লেস করা, গলার কাছেও কুচি দেওয়া এবং লেস লাগানো, আর কোনো কাজ নেই। কিন্তু ওড়নাটা লাল সুন্ডির কাপড়ের। ফুলের গহনা পরায় তাকে অনেক বেশি সুন্দর লাগছে। সে চুল ছেড়ে দিয়েছে, চুলে মাঝ বরাবর সিঁথে করে টিকলি পড়েছে, গলায় কাঁচা গাঁদা ফুলের মালা। এমনি প্রিয় দেখতে অনেক সুন্দর, আজকে আরও বেশি সুন্দর লাগছে। যারা যারা ডান্স করবে তাদের সবারই সেম ড্রেস কোড। শ্রাবণা, সমুদ্র সহ সব ছেলেরা ওসেন ব্লু রঙের পাঞ্জাবি পরেছে। বাসা সবাই রেডি। মা সহ বাড়ির অন্য সদস্যরা হলুদ রঙের শাড়ি পরেছে। রোদেলা কানে দুল পড়তে পড়তে রুম ছেড়ে বের হলো। তাকে দেখেই সমুদ্র বলে ওঠে, ওই যে আসছে, চল বের হই। আবেগ আর সমুদ্র একসাথে দাঁড়িয়েছিল। রোদেলা তাদের দুজনকে দেখে থমকে যায়। আজ অব্দি একবারও সমুদ্রের চেহারার সঙ্গে আবেগের চেহারার বিন্দুমাত্র মিল পায়নি সে। অথচ আজ এই শুভ দিনে ছেলের গায়ে হলুদের দিনে ছেলের চেহারার সঙ্গে ছেলের আব্বুর চেহারায় অদ্ভুত মিল পাচ্ছে রোদেলা। এটা কি তার চোখের ভুল? সে অবাক নয়নে চেয়ে আছে সমুদ্রের দিকে। রোদেলা অনেক আগ থেকে ভেবে রেখেছিল সমুদ্রের হলুদের দিন সমুদ্রকে ওশেন ব্লু রঙের পাঞ্জাবি পরাবে। আজকে তার স্বাদ পূর্ণ হলো। স্বাদ আহ্লাদ পূরণের মধ্যে এক অন্য মাত্রার আনন্দ হয়। এই সুপ্ত আনন্দটা কেবলমাত্র কোনো স্বাদ আহ্লাদ পূরণ হলে অনুভব করা যায়। সমুদ্র মুখ ফুটে বলে ওঠে, বাবা ভাবি শেষ হলে চলেন বের হই। শ্রাবণ পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, কেন ভাই, আর বুঝি সহ্য হচ্ছে না? শ্রাবণ কথাগুলো সবার সামনে বলছে, এজন্যই সমুদ্র তার দিকে কড়া চোখে তাকালো। শ্রাবণ দমে যায়, সে আর কথা বাড়ালো না। রোদেলা আবেগের পাশে গিয়ে বলে, এ ব্যাগে তোমার ওষুধ আছে, রাতের খাবারের পর নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো বের হই। আবেগ তাড়া দেওয়ায় সবাই বের হলো। গাড়ি শ্রাবণের বাবা শৌখিন শিকদারের অফিস থেকে আনা হয়েছে। সবাই মিলে একসাথে যাবে, এই জন্য এই ব্যবস্থা। ইভানার স্বামী আজকে ডিরেক্ট চট্টগ্রাম থেকে সমুদ্রের হলুদে আসবেন। ফ্লাইট পাচ্ছিলেন না, আর গাড়ি করে আসলে ক্লান্ত হয়ে যাবে, এই জন্যই ফ্লাইটের অপেক্ষায় তার সামান্য দেরি হবে আসতে। ছাদে অনুষ্ঠানের আয়োজন, তাই সবাই একেবারে ছাদেই উঠে পড়ে। বেশ সুন্দর করে ছাদ সাজানো হয়েছে। শ্রাবণ ছাদে উঠতে দেখলো আলিয়া সাজগোজ করে কার সাথে যেন বেশ বিচলিত হয়ে কথা বলছে। সম্ভবত অপর পাশের ব্যক্তির কথা বুঝতে পারছে না সে, এজন্যই বিচলিত। শ্রাবণ ডোক গেল। আলিয়াকে দেখে সে টাসকি খেয়ে যায়।
পিওর মতোই জামা পরেছে, কিন্তু চুলে বেনি করা, লাবণীর প্রতি ভাজে ভাজে ফুল দেওয়া। শ্রাবণের পক্ষে আলিয়ার দিক থেকে চোখ সরানোই দেয়। সে নীরব দর্শক হয়ে আলিয়ার কর্মকাণ্ড দেখে যাচ্ছে বেহায়ার মতো। আলিয়ার সঙ্গে ইতিমধ্যে 3-4 বার চোখাচোখি হয়ে গেছে। 3বারে শ্রাবণ 24টা দাঁত ভেদ করেই হেসেছে। শেষের বার সে আলিয়াকে প্লাইং কিসও দিয়েছে। আলিয়া অবশ্যই নাগিনীর মতোই ফুটছিল। প্রেমের সূচনা থেকে শ্রাবণ আলিয়াকে নাগিনী ডাকে। শ্রাবণের বাসায় এক পিচ্ছি ঘুরতে এসেছিল এবং সে টিভিতে নাগিন দেখছিল। শ্রাবণ ও সেই পিচ্ছির সঙ্গে নাগিন দেখছিল। তখন এসে নাগিন সিরিয়ালের নাগিনীর চেহারার সঙ্গে সে তার আলিয়ার বেশ মিল পায়। এজন্যই আলিয়াকে সে নাগিনী বলেই ডাকত। ব্রেকআপের পর নাগিনীর আগে একটা কাল লাগিয়ে দিয়েছে সে। অনুষ্ঠান জমজমাটভাবে জমতে লাগে। পিউ বারবার গেটের দিকে তাকাচ্ছে। রঙ্গন বলেছিল আসবে, কিন্তু সে এলো না কেন? নাকি রওনা দিয়েছে? বাংলাদেশে অনেক জ্যাম হয়, এই জ্যামে আটকা যায়নি তো? পিউ উদাস হচ্ছে। উদাস মনে শ্রাবণের কাছে গেল। শ্রাবণ বেশ আয়েশ করে ফুচকা, চটপটি, নকশি পিঠা খাচ্ছে। পিউ বলে ওঠে, নাচানাচির পর খাও। আরে ততক্ষণে এসব বাঁচবে না, তুইও খা পিউ। দিব 1 প্লেট ফুচকা? না না, আমার এখন গলা দিয়ে খাবার নামবে না। শ্রাবণ আরেকটা প্লেট ফুচকা নিয়ে খেতে খেতে বলে, দেখ দেখ ভাইয়া কেমনে ভাবির দিকে তাকাই আছে। ভাই তো পুরাই দেখি ভাবির আসলের মায়ায় আটকে পড়েছে। পড়লে পড়বে, সমস্যা কোথায়? শ্রাবণ হালকা হেসে বলে, মায়া বড় কঠিন জিনিস রে পিউমণি। একবার কারো মায়ায় আটকা পড়া মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো। যতই বের হয়ে আসার চেষ্টা করবি, ততই গভীরে টানতে থাকবে। তখনই আলিয়ার মুখ দর্শন হয়ে যায় তার। সে মসমস করে ফুচকা চাবাতে লাগে। সমুদ্র আসলেই আয়নার দিকে তাকিয়ে আছে। না তাকিয়েও উপায় নেই। এত রূপবতী লাগছে মেয়েটাকে যে সমুদ্র মুগ্ধ। মুগ্ধ তার সয়েজের প্রতি। সবার আগে নানা নানি হলুদ লাগালো। নানা দুজনকে 1000 টাকা করে দিল। সমুদ্রে নিতে চাচ্ছিল না, কিন্তু পরে আর মানা করেনি। আপনজন ভালোবেসে কিছু দিলে সেটা মানা করা উচিত না। নানা ভাই আগেও তাকে আর আয়নাকে ঈদে সালামি দিত, কিন্তু তখন মাত্র 50 টাকা দিত। সে 50 টাকা পেয়ে তারা কত খুশি হতো তখন। খুশিতে লাফাতো আয়ু। বহু আগের কথা। সুখে থাকলে কি সুখময় স্মৃতি মনে পড়ে? কি জানি। আবেগ রোদেলা চেয়ারে বসে আছে। দুজনই স্টেজের দিকে তাকিয়ে আছে। চোখ জড়িয়ে ছেলের হাসি মাখা মুখখানা দেখছে। দুজনকে খুবই হাসি হাসি লাগছে। চেহারায় আনন্দ ভাব ফুটে উঠেছে তাদের। রোদেলার চোখে পানি চিকচিক করছে। আবেগ তা দেখে ভারী অবাক হয়ে গেল এবং বলল, এতদিন জানতাম বিয়েতে মেয়ের মা কাঁদে, তুমি তো ছেলের মা, তাহলে তুমি কেন কাঁদছ? রোদেলা আবেগের হাতে হাত রেখেই বলে, জানি না সমুদ্রের আব্বু, আমার আজকে কাঁদতেও খুব ভালো লাগছে। আবেগ অবাক হয়ে যায় এবং বলল, কাঁদতেও ভালো লাগে? হ্যাঁ। না না, ভালো লাগলেও কান্না করা কিন্তু যাবে না। রোদেলা আবেগের দিকে তাকিয়ে বলে, কেন? আবেগ কিছুটা অবাক হলো। আজকে রোদেলাকে ঠিক আগের দিনের তরুণী বয়সী রোদেলা লাগছে। সে আস্তে আস্তে করে বলে, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। রোদেলা বলল, আমি তো আজীবন তোমাকে কষ্টই দিয়ে এলাম, তবুও কেন এত ভালোবাসো? বাংলায় একটা প্রবাদ আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আজকে ডাক্তার একটা প্রবাদ সৃষ্টি করলো তাহলে, আপনহীনতার চেয়ে ত্রুটিযুক্ত আপন কেউ অধিকতর উত্তম। রোদেলার আবেগ দৃঢ় পায়ে স্টেজের দিকে আগালো। সমুদ্র তাদেরকে আসতে দেখে দাঁড়িয়ে গেল, সঙ্গে আয়নাও। আবেগ তাদের কাছে গিয়ে বলে, বসো বসো তোমরা। রোদেলা আবেগের পাশে দাঁড়িয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে ছেলেকে দেখছে। তার ছেলে আজকে খুবই খুশি। আনন্দ, খুশি আর টাকার পেটের বাচ্চা কখনোই কারো কাছ থেকে লুকানো যায় না। কষ্ট আর আর্তনাদ কুয়াশাপা দিয়ে আড়াল করা যায়। সমুদ্র প্রফুল্লতা প্রকাশ পাচ্ছে। তার মুখ থেকে হাসি ভাব যেন সরছেই না। আবেগ গিয়ে ছেলেকে আর ছেলের বউকে হলুদ মাখিয়ে দুজনকেই কালো চমচম মিষ্টি খাইয়ে দিল। এবারে রোদেলার পালা। সে হলুদ মাখাতে গিয়ে দেখল সমুদ্রের মুখে কোনো হলুদ নেই। হলুদ মাখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুছে ফেলছে। আজকালের যুগে ছেলেমেয়েরা এমনই করে। কিন্তু তার যখন হলুদ হয় সেও শাড়ি পরেছিল। এই সাদেই ঘরোয়া করে মা চাষিরা তাকে মুখ ভর্তি করে হলুদ মাখিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টা তুলতেই দেয়নি। মুখে হলুদ লাগিয়ে রাখা খুবই বিরক্তিকর হলেও সেদিন যেন হাসি মুখে হলুদ লাগিয়ে বসেছিল সে। রোদেলা সমুদ্র আর আয়নার গালে হালকা করে হলুদ মাখিয়ে দেয়। তার চোখে পানি এসে যাচ্ছে। রোদেলা খাবার টেবিলটা থেকে কোপ্তা তুলে সমুদ্রকে খেতে দিল। সমুদ্র খুব তৃপ্তি করে কোপ্তাটা খেয়ে নেয়। সবাই খালি মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খেতে খেতে তার গলা মিষ্টি হয়ে গেছে। জাল কিছু খেতে পারায় তারও শান্তি লাগতে শুরু করে। একমাত্র মাই বুঝতে পারলো তার এই মুহূর্তে মিষ্টি খেতে ইচ্ছে করছে না। কিভাবে বুঝলো? চেহারা দেখে। তার চেহারায় কি লেখা ছিল যে আমি এই মুহূর্তে মিষ্টি খেতে চাই না, দয়া করে কেউ একটা কোপ্তা খাওয়াও? এই অদৃশ্য লেখাটা কি সামহাও আম্মু পড়ে ফেলেছিলেন?
ইদানিং তার মাকে দেখলে রাগ লাগছে না সমুদ্রের। সকালে উঠে খাওয়ার টেবিলে মাকে তদারকি করতে দেখতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। মানুষ অভ্যাসের দাস, সমুদ্র তার ব্যতিক্রম নয়। তাই তো অফিস থেকে এসে মায়ের বানানো ট্যাং বা লেবু শরবত খাওয়াতেও সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন অফিস থেকে এসে পানি খেতে তার ভালো লাগে না। একে একে সবাই হলুদ মাখালো। হলুদ পর্ব শেষ হতে নাচার জন্য প্রিয়রা প্রস্তুতি নেই। স্টেজের সামনে নাচানাচি হবে। প্রিয় চোখ ঘোরাতে লাগে। শ্রাবণ ভাইকে সে খুঁজছে। কোথায় ভাইয়া? এখনই তাদের দুইজনের কাপল ডান্স, অথচ মিস্টার শ্রাবণ গায়েব। নাচের জন্য সাউন্ড বক্স ঠিক করা হলো, অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে। প্রিয় মুখ কালো করে শ্রাবণকে বকতে বকতে স্টেজের সামনে যেতে ধরলে পিছন থেকে কেউ বলে ওঠে, তোমার ভাই কই? প্রিয় ফিরে তাকিয়ে দেখে রঙ্গন। তাকে দেখতে প্রিয় চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মনের মধ্যে কী সব যেন নাচানাচি শুরু করলো। সে আমতা আমতা করে বলে, ওকে তো খুঁজে পাচ্ছি না। হায় হায়, বলো কি? তখনই গানের সুর শুরু হলো। প্রিয় চোখ ঘুরিয়ে শ্রাবণকে খুঁজতে লাগলো। রঙ্গন বলে, ক্যান আই ডান্স উইথ ইউ? প্রিয় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। প্রিয় আর রঙ্গন যখন স্টেজের সামনে গেল তখন অলরেডি গান শুরু হয়ে গেছে। স্টেজে উঠতে সাউন্ড বক্স থেকে অনেক জোরে আওয়াজ বের হলো। বুকে চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চাই। গানটা শুনে রঙ্গন হেসে ফেলে। তাকে হাসতে দেখে প্রিয় হেসে দেয়। এরপর দুজন মিলে ভুলভাল নাচলো। রঙ্গনের স্টেপ জানা নেই, আর প্রিয় রঙ্গনকে দেখে সব ভুলে গেছে। সব মানে সবই। নিঃশ্বাস নিতেও বুঝে বলতে বসলো সে। জোরে জোরে আওয়াজে গান বাজছে, তুমি শুয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। সত্যি সত্যি রঙ্গন নাচতে গিয়ে যখন তাকে শুয়ে দিল, পিওরে কি যে যেন হয়ে গেল। চোখে পানি চলে আসলো তার। সে অদ্ভুত নয়নের মাধ্যমে রঙ্গনকে সিটি স্ক্যান করে নিতে লাগে। ছেলেটা এত সুদর্শন কেন? গান শেষ হতে রঙ্গন চলে যায়। প্রিয় থ হয়ে দাঁড়িয়ে থাকে। মনের অবস্থার বেহাল দশা। সে কি এই ছেলেটার প্রেমে পড়ে গেছে? এরপর সমুদ্র আর আয়না গেল স্টেজের সামনে। তারা যেতে সবাই চিৎকার করতে লাগলো। বর বউকে ঘিরেই যেহেতু এত কিছু, তাই নজরটা তাদের উপরেই যেন একটু বেশি সবার। জন্ম, বিয়ের দিন আর মৃত্যুর দিনই মানুষ মানুষের কাছে পাত্তা পায়। সাউন্ড বক্স থেকে গান বাজতে শুরু করে। সমুদ্র আয়নার হাতে হাত রেখে সামান্য দুলতে থাকে গানের তালে তালে। দুজনের চোখ দুজনাতে আটকা পড়েছে। আয়না মুগ্ধ হয়ে সমুদ্রকে দেখছে। সমুদ্র মুস্কি মুস্কি হাসছে। আমার প্রাণদরিয়া মারোটান, মনটা করে আনসান। জোয়ার নদীর উতাল বুকে প্রেমের নৌকা ওজান বাই। এইটুকু অবধি হাতে হাত রেখে হালকা নাচছিল দুজনে। এবারে সমুদ্রে তারা এক হাত দিয়ে আয়ুর কোমর জড়িয়ে ধরে এবং অপর হাত দিয়ে আয়ুর হাত ধরে। আয়না কেঁপে উঠে শুকনো ডোক গেলে। তার অনেক বেশি লজ্জা লাগছে। সবাই তাদেরকে দেখছে তো। ইস, কি যে লজ্জা! সমুদ্র অপলক নয়নেই তার ছোটবেলার বন্ধুর দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ওয়াদা করে, এই মেয়েকে কোনো দিন বিন্দু মাত্র সে কাঁদাবে না, এক চুল পরিমাণও কষ্ট দিবে না সে। গান তখনও বেজেই চলেছে। সমুদ্র আয়নার ডান্স পারফরমেন্স শেষ হতে করতালি শুরু হতে লাগলো। আয়ু লজ্জায় তো মাথা নিচু করে ফেলে। সমুদ্র তাকে নিয়ে স্টেজে গিয়ে বসলো। এবার শ্রাবণের পালা। প্রিয় খুঁজে খুঁজে শ্রাবণকে ডেকে এনেছে। সে এক কোনায় গিয়ে দেবদাসের মতো বসেছিল এতক্ষণ। প্রিয় প্রশ্ন করে, কি হয়েছে তোমার ভাইয়ার? শ্রাবণ মুখ গোমরা করে বলে, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রে আমার, আমি নাচবো না। তখনই আয়েশা এসে বলে, সে কি, কেন? আয়েশাকে দেখে শ্রাবণ রক্ত পানি হয়ে যেতে লাগলো। বাবা এসেছে কিছুক্ষণ আগে। ফুফু বাবার সঙ্গে তাকে নিয়ে কিসব অভিযোগ দিচ্ছিল। এ নিয়ে অলরেডি তার আর বাবার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। শ্রাবণ নাকি বেয়াদব, মেয়েদেরকে নাকি সম্মান করতে জানে না। এসব রাবিশ কথা ফুফুই বাবাকে বলেছে। নিশ্চয়ই আয়েশাই কিছু বলেছে ফুফুকে। সব মিলিয়ে শ্রাবণ হাঁপিয়ে গেছে। প্রিয় বলে, ভাইয়া এমন করো না প্লিজ, আমরা সবাই কষ্ট পাবো। শ্রাবণ সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র জোরে করে বলে, কিরে নাচছিস না কেন তুই? ডান্স করার ফালতু আইডিয়া শ্রাবণেরই ছিল। কেউ প্রথমে রাজি হচ্ছিল না। সেই সেদে সেদে রাজি করিয়েছে এখন সবাইকে। এখন যদি সে নিজেই নাচে তাহলে তো হিতে বিপরীত হবে। সবাইকে মিলে কেলানি দিবে তাকে, স্পেশালি সমুদ্র ভাই ইচ্ছে মতো ঝাড়ি মারবে। নাচানাচি করবে জন্য এক্সট্রা 5,000 টাকা দিয়ে সব অ্যারেঞ্জ করেছে ভাইয়া। তাই তো সে বাধ্য হয়ে আয়েশার সঙ্গে স্টেজের সামনে গেল। তখনই তার চোখ আলিয়ার দিকে পড়ে। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি কুটকুট করে সাবিয়ে খাবে তাকে। শ্রাবণ আয়েশার সঙ্গে নাচে শুরু করে দিল। কাছাকাছি এসে সে বিখ্যাত স্টেপ দেওয়ার সময় সে ঘাড় বাঁকিয়ে আলিয়ার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে শ্রাবণের কী যে হতে লাগলো, হাঁসফাঁস করতে লাগলো সে। সে কি, আলিয়ার চোখে জল! অদ্ভুত তো, মহা আশ্চর্যজনক দৃশ্য। শ্রাবণ বিড়বিড় করে বলে, হিসাব তো বনে না। শ্রাবণ সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যায়। আয়েশা পুনরায় হতভম্ব হয়ে গেল। সে কোনো দিনই এই ছেলের হাবভাব বুঝে উঠতে পারে না। যেহেতু শেষের দিকে ছিল তাই কেউ বুঝেনি যে শ্রাবণ মাঝপথে চলে এসেছে। সবাই এবারও তালি দিল। গানটা পপুলার হওয়ায় সবাই গানটা বেশ এনজয় করেছে। শ্রাবণ আসতেই প্রিয় বলে, ভাইয়া তোমার কি খারাপ লাগছে?
না। এরপর সে সাউন্ড বক্সের সামনে গিয়ে কি যেন করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সাউন্ড বক্স থেকে অভিমানী গানের সুর বাজতে শুরু করে। প্রিয় ব্রু কুঁচকে ফেলে। এই গানে আলিয়া নাচতে চেয়েছিল, এটা নাকি ওর প্রিয় গান। পরে কি যেন হলো, ও আর নাচেনি। কিন্তু ভাইয়া এই গান কেন বাজালো? কে নাচবে এই গানে? শ্রাবণ কোনো কিছুর পরোয়া না করে আলিয়ার কাছে গিয়ে তার হাত ধরে টেনে স্টেজের কাছে নিয়ে গেল। আলিয়া যেতে চাচ্ছিল না, কিন্তু শ্রাবণের জোরাজোরিতে কিছু করার মতো শক্তি তার লোভ পেয়ে গিয়েছে। স্টেজের সামনে এসে দাঁড়ালো তালা। আলিয়া কটমট করে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আমি এভাবে টেনে আনার মানেটা কি? এখানে অসভ্যতার কি দেখলে? আমরা সবাই নাচানাচি করব, এনজয় করছি, তুমি কেন বাদ পড়বে? আসো, লেটস ডান্স। আমি কোনোদিনও তোমার সঙ্গে নাচবো না। তাই? তাহলে আমাকে অন্য কারোর সঙ্গে দেখে কান্না কেন করলে? আলিয়া চমকে ওঠে। শ্রাবণ বাঁকা হেসে বলে, ইউ স্টিল লাভ মি না? তখনই গান বেজে উঠল। তুমি বোঝনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? শ্রাবণ আলিয়ার নিকট এসে বলে, আলিয়া, আই রিয়েলি লাভ ইউ। বিশ্বাস করো, আমি কখনোই এমন কিছু করিনি। তোমার ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। এত নিস না আমি। তুমি আমাকে ভুল বুঝছো। আলিয়া কাঠ গলায় বলে, তাহলে আমাকে থ্রেট কেন দিয়েছিলে? হুমকি কেন দিয়েছিলে? আমাকে ভাইরাল করার ভয় দেখাওনি? বিশ্বাস করো, ওটা আমি ছিলাম না। আমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল। আচ্ছা, আর কত কাহিনী বানাবে তুমি? মিথ্যে বলতে ভয় লাগে না? শ্রাবণ হুট করে আলিয়ার হাতটা শক্ত করে ধরে বলে, আমি সত্য কথাই বলছি, এজন্য ভয় করে না। এমন সময় গান বাজতে লাগলো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। আলিয়ার চোখ ফেটে যেন জল বের হলো। সে শ্রাবণের সঙ্গে এক প্রকার যুদ্ধ শুরু করে দিয়েছে নিজের হাত ছাড়ানোর জন্য। শ্রাবণও কম না, সে বলেই যাচ্ছে, যখন তুমি বলেছিলে এসব কাজ তুমি করবে না বিয়ের আগে, আমি কিন্তু ভুলেও তোমাকে আর কিছু বলিনি। মাথা থেকে এমন কুচিন্তা জেরে ফেলেছিলাম। শয়তানের প্ররোচনায় আমি দিশাহারা হয়ে একটা খারাপ চিন্তা করে বসেছিলাম। এমন চিন্তা এই সমাজে অনেক ছেলেরাই করে, কিন্তু তুমি মানা করার সঙ্গে সঙ্গে আমি সে পথ থেকে সরে এসে অনুতপ্ত হয়েছি আলিয়া। এর মধ্যে আলিয়া তার হাত ছেড়ে দিয়ে শ্রাবণের থেকে দূরে চলে এলো। শ্রাবণকে কথা শেষ করতে দিল না সে, শোনারও ইচ্ছে নেই তার। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রঙ্গন বিদায় নিল। প্রিয় নিজ থেকে তাকে বিদায় জানিয়ে দিল। তখনও সূর্যের রোদ করা হয়নি। নরমান মিষ্টি থাকতে থাকতে আয়না গোসল সেরে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আলিয়া দেখা নেই। কালকে হলুদের অনুষ্ঠানের পর সে যে রুমে ঢুকেছে, এখনও বের হয়নি। সকালে নাস্তা রুমে খেয়েছে। আয়না অবশ্য জিজ্ঞেস করেছে কি হয়েছে। প্রতি উত্তরে আলিয়া বলেছে তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। আলিয়ার কলেজ থেকে মাইগ্রেনের ব্যথার সমস্যা আছে। আলিয়া হালকা অসুস্থর জন্য আয়না মন খারাপ। তাদের বাসায় বিয়ে নিয়ে সবচেয়ে এক্সাইটেড সে আর প্রিয়, অথচ তার ছোট অসুস্থ হয়ে গেল। এখন তাকে সাজাবে কে? কে মজা করবে আর কে হাসাহাসি করবে? আজকে মেহেদির অনুষ্ঠান, ঘরোয়া করে হলেও হালকা পাতলা সাজতে তো হবেই। কে সাজিয়ে দিবে তাকে? তখনই বেল বেজে উঠল। বাহির থেকে প্রিয় আর রোদেলার আওয়াজ পেতে লাগে সে। শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এলো তবে? আজকে অনুষ্ঠানে মেয়েরা থাকবে শুধু, মেহেদিতে নাকি পুরুষরা থাকে না। দুপুরের অনুষ্ঠান তাই এখনই তৈরি হচ্ছে সে। প্রিয় তার রুমে এসে জিজ্ঞেস করে আলিয়া কোথায়। আয়না মুখ গোমড়া করেই বলে, ও তো একটু অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। তুমি কি আমাকে হেল্প করতে পারবে? প্রিয় মুস্কি হেসে বলে, অফকোর্স, হোয়াই নট। কি হেল্প লাগবে বলো? শাড়িটা পরিয়ে দিতে হবে আর সাজিয়ে দিতে হবে। প্রিয় বলে, আমি তো শাড়ি পরাতে পারি না, আম্মু পারে। আম্মুকে ডেকে আনছি বলে সে রুমের বাহিরে চলে গেল। আয়না বাধা দিল, কিন্তু সে শুনল না। আয়না মনে মনে ভাবে, ব্যাপারটা উদ্ভট হয়ে যাচ্ছে না? শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিবে, কিন্তু শাশুড়ি হওয়ার আগে তো উনি তার ফুফু হয়। নতুন সম্পর্ক তৈরি হচ্ছে বলে পুরাতন সম্পর্ক কি বাটা পড়ে যাবে? কে জানে। তখনই রোদেলা আর পিউ রুমে প্রবেশ করে। রোদেলাকে দেখে আয়না সুন্দর করে সালাম দিল। রোদেলার একগাল হেসে বলে, কিভাবে শাড়ি পরবে রে মা? গ্রাম্য স্টাইলে এক পেছে আসল পিছনের দিক থেকে নিবি? আচ্ছা। এরপর সে আয়নাকে সুন্দর করে পিছন দিক দিয়ে আসল টেনে এনে প্যাচ শাড়ি পরিয়ে দিল। এতেই যেন আয়নার রূপ ঝলসে পড়তে লাগে। আয়না আলিয়াদের চেহারাটা এমন যে বেশি সাজলে ভালো দেখায় না। রোদেলার চেহারাটাও এমনই, একই বংশের মেয়ে তো হবেই, কিন্তু প্রিয় ভিন্ন। সে এমনিতেই দেখতে যেমন সুন্দরী, তেমনি সাজলেও তাকে আরও অপূর্ব লাগে। প্রিয়র পেসের সঙ্গে সাজগোজ মানায় খুব, কিন্তু সে সাজতেও ভালোবাসে। ইভানাও আয়নার রুমে এলো। আজকে ইভানা আসতে চাচ্ছিল না, জোর করে ইভানাকে টেনে এনেছে প্রিয় আর রোদেলা। ইভানা এসে আয়নাকে দেখে বলো, মা কি সুন্দর লাগছে আমাদের মেয়েকে, মনে হচ্ছে রুমের ভিতর চাঁদ উঠেছে। আয়না মুস্কি হাসলো আর সালাম দিল। ইভানা বলে, সবাই মিলে ওকে সাজাচ্ছে, আমি কেন বাদ যাই? আমিও একটু সাজাই। আয়না বলে, হ্যাঁ অবশ্যই। ইভানা আয়নার সামনে গিয়ে দুইটা মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়ে বলে, আমি সমুদ্রের সেকেন্ড মাদার।
ও আমার বড় ছেলে আর তুমি আমার বড় বৌমা। এই যে এটা হচ্ছে ওর মায়ের বালা। বিয়ের পর 2 সেট বালা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। এক সেট আমি সমুদ্রের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম আর এক সেট শ্রাবণের বউয়ের জন্য। আয়না মায়াময় চোখে সামনে থাকা মহিলাটার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে তেমন কথা হয়নি তার, কিন্তু সমুদ্র একবারই তাকে নিয়ে কথা বলেছিল। সে বলেছিল আমার জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে ফুফা ফুফু আর শ্রাবণ জড়িয়ে আছে। সে অংশটুকু যদি কেউ কোনোদিন মুছে দেয় তবে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আমার পরিবারের সাথে ফুফুর পরিবারের দায়িত্ব প্রত্যক্ষভাবে আমার। ফুফু আমাকে অনেক ভালোবাসে। আয়না বুঝতে পারে সমুদ্র ভুল বলেনি। প্রিয় হুট করে বলে ওঠে, ফুফু তাহলে আমার বিয়েতে আমাকে কি দিবে? হিবানা মজা করে বলে, তোর শাশুড়ি তোকে বালা চড়ি দিবে, আমরা কেন দিব? শাশুড়ির কথা ভাবতে তার রঙ্গনের কথা মনে পড়ে যায়। নিজেই নিজের ভাবনায় একটা চর বসালো। বেয়াদব ছেলেটা আসলে তার মাথায় ঢুকে তাণ্ডবে নাচছে। প্রিয় মুখ গোমরা করে বলে, দ্যাটস নট ফেয়ার ফুফু। সবাই হেসে দিল একসাথে। এরই মধ্যে একবার অথই এসে সব দেখে গেল। অথই আর রোদেলা চোখাচোখি হয়ে যায়। কেউ কিছু বলল না। অথই শুধু স্মিত হাসল। অথই এসেছিল চা নাস্তা দিতে। আজকে অনেক চাপ, রান্না বান্না সব তাকেই করতে হবে। বাবুর্চি ডাকা হয়নি আজ। 5 কেজি পোলাও চালে কি এতগুলো মানুষের খাওয়া হবে? সেই নিয়ে সে চিন্তায় আছে। গরুর মাংসের বিরিয়ানি তার ভালো হয় না, তাও আজকে সে রাঁধবে। একা একা সব সামলাতে হিমশিম খাচ্ছে অথই। আলিয়া অসুস্থ, না হলে তার সহায়তা নেওয়া যেত। অথই দ্রুত রান্নাঘরে গেল। একজন বয়স্ক মহিলা অবশ্য আছে তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে পোলাও রান্না পারে না। অথয়ের পোলাও নরম হয়, জর্জরা হয় না। কি যে করবে সে? বড় চিন্তায় পড়ে গেল। রোদেলা অথয়ের চিন্তারত মুখ দেখে নিজেও চিন্তায় পড়ল। মেঘ ঠিক আছে তো? আজকাল তার ভাই লজ্জা আর হীনমন্যতায় মুখ লুকিয়ে চলে, কিন্তু ভাই তো আর জানে না রোদেলা তাকে কতখানি ভালোবাসে। আগে ছোট থাকতে যখন আব্বায় বিস্কুট কেক আনতো, সবসময় 2টা করেই আনতো। রোদেলা সবসময় ছোট ভাইয়ের জন্য নিজের অর্ধেকটাও রেখে দিত, কারণ মেঘ এইসব খাবার খুব পছন্দ করত। মুরগি রান্না হলেও নিজের ইচ্ছে মুরগির রান খেত না, মেঘের জন্যই রেখে দিত। মেঘ 2 বেলাতেই মজা করে রান দিয়ে খেত। এগুলো সে ভালোবেসে করত এবং এখনও আগের মতোই ভাইকে ভালোবাসে সে। ভাই তো আর সেটা বোঝে না। ফাতেমা বেগম এসে বসলেন মেয়ের পাশে। রোদেলা বলল, আম্মা তুমি সুন্দর করে শাড়ি পরবে, জুবুতুহুবু হয়ে থাকা যাবে না, পরিপাটি হয়ে থাকবে। ফাতেমা বেগম বলেন, আমি বুড়ি মানুষ, এই সব আর ভালো লাগে না, আমি বোরকা পরবো, ব্যাস হয়ে গেল। তোর আব্বাকে বল সুন্দর দেখে যেন একটা পাঞ্জাবি পরে। রোদেলা নিজেও চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, হ্যাঁ আব্বার জন্য আমি পাঞ্জাবি কিনে এনেছি। আব্বার নামাজ পড়া হলেই পাঞ্জাবি গায়ে দিতে বলবো। প্রিয় হুট করে রুম ছেড়ে বের হয়ে আলিয়ার রুম ধাক্কাতে লাগে। আলিয়া জোরপূর্বকই গেট খুলে দিল। সে প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে। কালকে থেকে সে কান্না করেছে। প্রিয়কে দেখে বিচলিত হলো সে। প্রিয় হাতে করে আইসকুল এনেছে। সে বলে ওঠে, আলিয়া তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় মেসেজ করে দিচ্ছি, আরাম পাবে। আলিয়া অবাক হলো, কিছু বলতে পারলো না। প্রিয় যে তাকে নিয়ে ভেবেছে এটা ভাবতে তার খুব ভালো লাগছে। প্রিয় যখন তার মাথায় মেসেজ করতে করতে বলে, ব্যথা কমেছে? আলিয়া ভারাক্রান্ত গলায় বলে, মাথা ব্যথা কমলেও মনের ব্যথা তো কমছে না। কিসের ব্যথা? আলিয়া নিজের বুকের বাম পাশ দেখিয়ে বলে, এই জায়গায় যন্ত্রণা হচ্ছে। প্রিয় সব শুনেও দেখে বলে, ও মাই গড। এরপর একদণ্ড থেমে বলে, এই তোমার কি শ্রাবণ ভাইয়ার রোগে ধরলো নাকি? আলিয়া তাচ্ছিল্য সুরে বলে, ওর রোগ ধরেনি, বরং ওই বেটা সাপেই রোগটার উৎস। দুপুরের পরপরই আয়না 2 হাত ভরে মেহেদি পরানো হয়। তাকে অথই নিজ হাতে খাইয়ে দেয়। শুধু অথই না, সবাই মিলে তাকে খাইয়ে দেয় হরেক রকমের খাবার। আয়নার সঙ্গে বাকিরাও মেহেদি পড়ল, এমনকি কনের নানিও বাদ যায়নি। অতিরিক্ত কান্না করার জন্য আলিয়ার মাথা ব্যথা করলেও প্রিয় মেসেজ করে দেওয়ার জন্য আর ব্যথা নেই। প্রিয় বলেছে অনুষ্ঠান শেষ হলে আরেকবার মাথা টিপে দিবে মলম দিয়ে। আলিয়া মেহেদি পড়া, হাতের ছবি স্টোরি দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে শ্রাবণ 10টার মতো লাভ ইমোজি সেন্ড করলো রিপ্লাইতে। আলিয়া বড্ড বিরক্ত হলো। সে ফোন রেখে সবার সাথে আড্ডায় মনোনিবেশ করে। নানা বিকেলে সমোসা সিঙ্গারা কিনে আনলো। বিকেলের পরপর রোদেলা, পিউ আর ইভানা রওনা দিল। কালকে বিয়ে, অনেক প্রস্তুতি বাকি আছে। যদিও বা বিয়ে কমিউনিটি সেন্টারে হবে, বিয়ে সব খরচ ছেলে পক্ষ দিবে। রাওয়া ক্লাবে বেশ জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করা হবে। আর রাওয়া ক্লাব আয়নাদের বাসা থেকে কাছে হয়, এজন্য সেখানে বুকিং করা হয়েছে। রোদেলার ইচ্ছে ছিল বসুন্ধরা কমিউনিটি সেন্টারে করবে, কিন্তু সবাই এখানেতে মত দিল। সবাই বলতে সমুদ্র আর আবেগ। রাতের দিকে সমুদ্র তার পুপুর রুমে এলো। রুম এলোমেলো করে রাখা। সে বলে ওঠে, পুপু আসবো? ইভানা রেস্টে নিচ্ছিল। সমুদ্রের কণ্ঠস্বর শুনে বলে, আয় বাবা। সমুদ্র একটা প্যাকেট নিয়ে এসে তার সামনে ধরে বলে, দেয়ার ইজ এ স্মল গিফট ফর ইউ।
ইভানা অবাক হয়ে প্যাকেট খুলে দেখে একটা বেনারসি লাল শাড়ি। সে হতভম্ব হয়ে যায়। সমুদ্র আহ্লাদি গলায় বলে, কালকে এই শাড়িটা পরবে কিন্তু। তুই আমার জন্য এটা কিনেছিস রে বাবা? সমুদ্র মাথা ঝাঁকিয়ে বলে, পছন্দ না হলেও কিছু করার নাই, এটাই পরতে হবে তোমাকে। ইভানা আবেগে বেশি যেতে লাগলো। সে সমুদ্রকে অনেক দোয়া দিল। এবার সে মায়ের রুমে যাবে। 3টা সেম লাল শাড়ি কিনেছে সে নিজের স্যালারি দিয়ে। আর একটা মামিকে দিবে কালকে সকালে। মামিও তো এখন তার শাশুড়ি মা হতে চলেছে। সে মায়ের রুমে ঢুকে বলে, আপনি কি বিজি? রোদেলা বলে ওঠে, না তো, বিজি কেন হব? একটা কথা বলবো। না, বলবো না, বরং কিছু দিব। কি? সমুদ্র শাড়ির প্যাকেট এগিয়ে দিল। রোদেলার সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে হতবাক হয়ে যায়। সমুদ্র বলে ওঠে, জানি আপনার কালেকশনে এর চেয়েও সুন্দর আর দামি শাড়ি আছে। এটা আহামরি তেমন কিছুই না। আমার সাধ্যের মধ্যেই শাড়িটা কিনেছি। পছন্দ নাইবা হলো, কিন্তু এটা কালকের অনুষ্ঠানে আপনি পরলে আমি খুব খুশি হব। আবেগ পিছন থেকে সবই শুনছিল। সমুদ্র যেতে রোদেলা বড্ড আগ্রহ নিয়ে আবেগকে শাড়িটা খুলে খুলে দেখাতে লাগে। রোদেলা বাচ্চাদের মতো উল্লাস প্রকাশ করে বলে, দেখো দেখো, আসলটা কত সুন্দর, কি সুন্দর কাজ করা। পরদিন সন্ধ্যা নাগাদ সবাই হলে উপস্থিত। হলটা সম্পূর্ণ সাদা গোলাপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। খাবার মেনুর সবচেয়ে দামিটা রাখা হয়েছে। নান কাচ্চি দুইটাই দেওয়া হবে, সঙ্গে গরুর কালাবোনা, খাসির রেজালা, রোস্ট, কাবাব, ভেজিটেবল বোরহানি, ডেজার্টে সমুদ্রের প্রিয় পেরনি আর মিষ্টি পান। ডেকোরেশন দেখে সবাই মুগ্ধ। বিশাল বড় স্টেজ, আভিজাত্যের শেষ নেই। আভিজাত্য পূর্ণ তো হবেই। ঢাকার অন্যতম কমিউনিটি সেন্টার এটা। তাও হাই বাজেটের ইভেন্টই নিয়েছিল তারা। সমুদ্র নিজে তাগাদা দিয়ে এখানকার ট্রেন্ডে থাকা ফটোগ্রাফি ম্যানেজমেন্ট থেকে ফটোগ্রাফার হায়ার করেছে। তার লজিক হলো, বিয়ের খাওয়া হজম হয়ে যাবে, কাপড় পুরাতন হয়ে যাবে, কিন্তু স্মৃতি হিসাবে ছবি আজীবন রয়ে যাবে। তাই এটার উপরে ইনভেস্ট বেশি করতে হবে। 7টার দিকে কর্ণপক্ষ চলে এলো। আজকে সবাই বিউটি আর্টিস্টদের কাছে সেজেছে। আয়নাকেও অদ্ভুত সুন্দর লাগে। লাল শাড়িতে তাকে লাল টুকটুকে বউ লাগছে। আয়নাকে পালকিতে করে স্টেজের সামনে আনা হয়। এরপর ওকে পালকি থেকে নামিয়ে স্টেজে নিয়ে যায় সমুদ্র। প্রতিটা মুহূর্তে ক্যামেরা বন্দী হতে থাকে। আয়নার মুখ দেখা দেখি রিচুয়াল ও পূরণ করা হয়। আয়নায় সমুদ্রকে দেখে বলেছিল সে নাকি তার বড়সার স্থল দেখতে পাচ্ছে। সমুদ্র একগাল হেসে দেয়। এরপর কাজী এসে বিয়ে পড়িয়ে দেয়। পুনরায় 3বার কবুল বলে আয়না। তার মধ্যে অন্যরকম অনুভূতি জাগ্রত হতে লাগে। আজকে থেকে সে সম্পূর্ণ সমুদ্রের। এভাবে 3বার কবুল বলার মাধ্যমে একটা মেয়ে তার পরিবার ছেড়ে অন্য কারো ভাষায় নতুন সদস্য হয়ে চলে যায়। কি অদ্ভুত না মেয়েদের জীবন! এজন্যই হয়তোবা নারীদেরকে মহান বলা হয়। বিয়েটা হয়েই গেল। সমুদ্র আর আয়নার এত এত আপনজনের ভালোবাসা ও দোয়া পুঁজি করে আগামী দিনের জন্য হাঁটা শুরু করলো তারা। আয়নার মুখের হাসি আর চোখের কোণে লেগে থাকা সুখী জানান দিচ্ছে সে কতটা সুখী। সমুদ্র স্টেজে বসে থেকে আয়নার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও এর পাকে পাকে সবার দিকে চোখ রেখেছে সে। শ্রাবণের প্রতি তার রাগ লাগছে। সমুদ্রের একমাত্র শালিকের পিছনে লাইন মারার ট্রাই করছে মেবি। আলিয়া যেদিকে যায় শ্রাবণও সুরসুর করে আলিয়ার পিছন পিছন হাসছে, কিন্তু আলিয়া তার কাছ থেকে পাত্তা পাচ্ছে না। প্রিয় বারবার ফোনে যেন কি করছে, কাউকে ফোন দিচ্ছে মেবি। স্টেজ থেকে সবই সে দেখছে। বাবা মা গেস্টদের সঙ্গে কথা বলছে। মা, ফুফুয়া তার শাশুড়ি মা একসাথে একই রকম শাড়ি পরে সিরিয়ালি দাঁড়িয়ে ছবিও তুলল। সবাই লক্ষ্য করেছে সে। আলিয়ার জন্য 10,000 টাকা এনেছে সে, কিন্তু আলিয়া ঘের ধরেনি। ও নাকি হালকা শিখ। টাকাটা বেঁচে গেল তার। অনুষ্ঠান শেষের দিকে সবাই বিদায় নিয়ে চলে যেতে লাগলো। সমুদ্ররাও ফিরে যাবে নতুন বউ নিয়ে। বিদায়বেলা আয়নায় বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা, নানি, মা, আলিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠল সে। আলিয়া বাহির থেকে বলে ওঠে, আপা, আমরা কালকে আসবো তোমার সঙ্গে দেখা করতে। শ্রাবণ পিছন থেকে বলে ওঠে, আসিয়েন বেন সাহেবা। আলিয়া বিরক্ত হলো। প্রিয় বলে ওঠে, বাবি, ডু নট ক্রাই। সমুদ্র মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়িতে উঠতেই তার মনে পড়ে প্রিয়কে জিজ্ঞেস করা উচিত ছিল কাকে সে ফোন দিচ্ছিল বারবার। গাড়ি সাই সাই করে যেতে লাগলো। রাতের ঢাকা প্রায় সবসময় পাকাই থাকে। সমুদ্র আয়নার হাত চেপে ধরে বলে, আয়ু, কান্নাকাটি করো না, দোহাই লাগে। তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না গো। একটু হাসো তো, দেখি হাসলে তোমায় কেমন লাগে। আয়না মুচকি হেসে সমুদ্রের হাত চেপে ধরে বলে, তুমি কি আজীবন আমার সঙ্গে থাকবে? সমুদ্র জানালার কাছের দিকে তাকিয়ে বলে, তুমি যতদিন আমার সঙ্গে থাকতে চাইবে আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু তুমি যদি যেতে চাও আমি আটকাবো না। আয়নার বুকটা ধুক করে ওঠে। সে কেঁপে ওঠে, কাঁদো গলায় বলে, কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর যেতে চাইলে তুমি কেন যেতে দিবে? আটকাবে না কেন?
সমুদ্র আয়নার নিকট এসে বলে, আটকানোর শক্তি যে নেই, আমাকে সৃষ্টিকর্তা কেবল ধরে রাখার ক্ষমতা দিয়েছেন। আয়নার চোখ ফেটে পানি ঝরতে লাগে। সমুদ্র ঝট করে তার চোখের জল মুছে বলে, এরপর থেকে তোমার চোখে আমি আর পানি কোনো দেখতে চাই না। ফিউ গাড়িতে বসেও রঙ্গনকে মেসেজ করতে লাগলো, আসলা না কেন তাহলে? এতবার বললাম আসার জন্য, কেন আসলে না তুমি? ওয়েট করেছিলাম তোমার জন্য। রঙ্গন সিন করলো না। ফিউ খেপে গিয়ে বলে, এত ভাব কেন তোমার? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার, আর কোনোদিন আমার সামনে আসবা না। ফিউ বসেছিল আবেগের পাশে। আবেগ প্রশ্ন করে, কি হয়েছে পিউ মনি, কি করছো ফোনে? প্রিয় তড়িঘড়ি করে ফোন রেখে বলে, কিছু না বাবা, এমনি আজকের প্রোগ্রামের ছবি দেখছিলাম। আবেগ উল্লাস প্রকাশ করে বলে, দেখি আমাকেও কয়েকটা ছবি দেখাও তো মা। প্রিয় দ্রুত তার ফ্যামিলি পিকগুলো বাবাকে দেখাতে শুরু করলো। আবেগ মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে। একটা ছবি তার মনে ধরেছে। এই ছবিটা ওয়াশ করে এনে তার মানি ব্যাগে রাখবে। সমুদ্র আর আয়নার বাসা সাজানো হয়েছে ছাদের সিলে কোঠায়। ইভেন্টের লোকরাই তাদের আসবাবপত্র দিয়ে সাজিয়ে দিয়েছে। চমৎকারভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা হয়েছে। মরিচা বাতির আলো চারটাকে ভিন্ন দেশীয় লাগছে যেন। সমুদ্র আর আয়নাকে নিয়ে শ্রাবণ, পিউ আর আয়শা ছাদে ঢুকলো। পিউ আর আয়শা আয়নাকে রুমে ঢুকিয়ে দেয়। রুমটাও বেশ সুন্দর করে সাজানো। কোনো লাইট নেই, মোমের আলোয় রুমটা আলোকিত হয়ে আছে। 50টা মোম জ্বালানো হয়েছে রুমে। বিছানা পাতানো হয়েছে, ফ্লোরিং বিছানায়। তার উপর লাল গোলাপের পাপড়ি। আয়নাকে বসিয়ে দিয়ে তারা চলে গেল। পিউ আর আয়শা যেতেই আয়না আলিয়াকে কল দেয়। তারা ঠিকমতো পৌঁছেছে কিনা জেনে নিয়ে স্বস্তি পাবে সে। এদিকে শ্রাবণ সমুদ্রকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তার এক কথা, টাকা দিতে হবে, না হলে ভিতরে ঢোকা যাবে না। পিউ আর আয়শা শ্রাবণের সঙ্গে তাল মেলাচ্ছে, কিন্তু সমুদ্র তো নাছরবান্দা, সে কিছুতেই টাকা দিবে না। ভাইয়া, টাকা না দিলে তোমার বাসরও হবে না। সমুদ্র ব্রু কুঁচকে বলে, আশ্চর্য, আমার বাসায় আমি কেন টাকা দেব? শ্রাবণ জোরাজোরি করতেই আসে। হুট করে সমুদ্র তার কানে কানে পিস করে বলে, তোমার আব্বাজানকে বলে দেই। শ্রাবণ থমথমে গলায়, কি বলতে চাচ্ছেন? তুমি আমার একমাত্র শালিকার সঙ্গে লাইন মারার চেষ্টা করছিলে? শ্রাবণের মুখ প্যাকাশ হয়ে গেল। সে আমতা করে বলে, তোমার টাকা তোমার পকেটে রাখো। সমুদ্র হেসে কিছুটা জোরেই বলে, তোমাদের সবাইকে আমি বুফে খাওয়াবো, তাও আবার লে মেরিডিয়ানে। এবার ছাড়ো পথ বাসারা। শ্রাবণরা নিচে চলে গেল। সমুদ্র ছাদের গেট লাগিয়ে দেয়। এদের ভরসা নাই, হুট করে আবার এরা ঢুকে পড়বে। সে গুটি গুটি পায়ে আয়নার দিকে অগ্রসর হলো। আয়না হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে। সমুদ্র খুক খুক করে কেসে উঠে বলে, মিসেস সমুদ্র, কেমন আছেন? আয়না চোখ তুলে তাকালো সমুদ্রের দিকে। ইস, সমুদ্রকে দেখে যে কেউ তাকে কোনো রাজপুত্র ভেবে ভুল করে ফেলবে। আয়না অপলক নয়নে তার দিকে তাকিয়ে আছে। সমুদ্র তার পাশে বসে বলে, আজকের পর থেকে তো এই দু চোখেই কেবল আমিই থাকবো। চাইলে রজনী তো অন্য কাউকে দেখে নিতে পারেন। আয়না কাঠ গলায় বলে, আমার আর কাউকে দেখার প্রয়োজন নাই। আয়ু, তুমি তো কি আমার প্রেমে মাতোয়ারা হয়ে গেলে একেবারে। আয়না মাথা নিচু করে ফেলে। এই ছেলেটা তাকে এত লজ্জা দেয় কেন? হ্যাঁ। আয়নার গালগুলো লাল হতে লাগলো। সমুদ্র খেয়াল করলো আয়না বিয়ে সাজিয়ে এখনো রয়েছে। সে বলে ওঠে, আয়ু, রুমের ডেকোরেশন কেমন হয়েছে বলো তো? খুবই সুন্দর, মনে হচ্ছে আমরা অসিনপুরে আছি। সমুদ্র হু হু করে হেসে বলে, অসিনপুরটা আবার কোথায়? নোয়াখালীর পাশে নাকি বরিশালের পাশে? সমুদ্রের কথা শুনে আয়না নাক ফুলালো। অসিনপুর বলতে রূপকথার জগৎকে বুঝিয়েছে সে। সমুদ্র বলে ওঠে, এক কাপ চা বানাও তো। আয়না হতভম্ব হয়ে যায়। সেই মুহূর্তে চা কোথায় গিয়ে বানাবে? নিচে গেলে তো সবাই কি ভাববে? নতুন বউ বাসর ঘর ছেড়ে চা বানাতে এসেছে। হায় হায়, এমন হয় নাকি কোনোদিন? সমুদ্র আহ্লাদে কণ্ঠে বলে, কি হলো, যাও, আমার জন্য চা বানাবে না? আয়না বলে ওঠে, এখন কিভাবে বানাবো? নিচে গেলে সবাই খারাপ ভাববে না? সমুদ্র স্মিত হেসে বলে, আসো আমার সঙ্গে। সে আয়নাকে নিয়ে ছাদের শেষ ভাগে যায়। সেখানে একটা খড়ের চুলা সেট করে রাখা আছে, সঙ্গে একটা পাতিলও, পাশে বোতলে করে গরুর দুধ রাখা। আয়না হেসে দিল, এসব সমুদ্রের প্ল্যান তাহলে। সে ঝুঁকে বসে চা তৈরির প্রস্তুতি নিতে লাগে। কিছুক্ষণের মধ্যে চা বানানো হলো। সে কাপে ঢেলে সমুদ্রকে দিল। সমুদ্র চায়ে চুমুক দিয়ে বলে, পৃথিবীর শ্রেষ্ঠ চা এটা। আয়না ফিক করে হেসে দেয়। সমুদ্র তার হাতে থাকা কাপ এগিয়ে দিল আয়নার দিকে। আয়না কোনো ধরনের আপত্তি না করে চায়ে চুমুক দিল। সত্যি অনেক মজা হয়েছে চা। আয়না যেই দিক দিয়ে চা খেয়েছিল, কাপের সেই অংশ দিয়ে চায়ে চুমুক দিতে লাগে সমুদ্র। এরপরে আয়নাকে টেনে নিয়ে এলো ছাদের মাঝখানে। ছাদেও একটা ফ্লোরিং বিছানা পাতা। সে দপ করে বসে পড়ে এবং আয়নাকেও বসিয়ে দেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সমুদ্র বলে, আসো শুই, এখানে শুয়ে পড়লে মজার এক দৃশ্য দেখতে পাবে। আয়না এবং সে ফ্লোরে পাতানো বিছানায় শুয়ে পড়ে। আয়না চোখ জুড়িয়ে যেতে লাগে। খোলা আকাশে মরিচা পাতির হলুদ আলো চোখ ধাঁধানো দৃশ্য যেন। সেই সাথে ফাগুনি হাওয়া যুক্ত হয়েছে।
কালো আকাশে উজ্জ্বল তারারা মিটিমিটি হাসছে। কি অসাধারণ দৃশ্য এটা, যা বলার বাহিরে। সমুদ্র তার দিকে ঘুরে তাকিয়ে বলে, তোমার জন্য স্পেশাল একটা জিনিস আছে। আয়না উত্তেজিত হয়ে বলে, কি? সমুদ্র একটা কাঁচের জার বের করলো। এই কাঁচের জার বা পাত্রের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিরকুট, লাল, নীল, সাদা, বেগুনি, হলুদ, বিভিন্ন রঙের কাগজের ছোট ছোট চিরকুট। সমুদ্র বলে ওঠে, এগুলো সব আমি নিজের হাতে লিখেছি, কিন্তু লেখাগুলো আমার না। আমি কোনো সাহিত্যিকও না, কাজেই তোমার জন্য কবিতা লিখতে অক্ষম। 365টা চিরকুট আছে এতে। জানো, এটা আমাদের জেলির বয়াম। জেলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বয়ামটা ফেলা হয়নি। সে কালকে নিজ হাতে ধুয়ে তোমার জন্য স্পেশাল গিফট তৈরি করেছি। আয়না অবাক হয়ে কাছের জারটা হাতে নিল। তার হাত কাঁপছে। তার মনে হচ্ছে এর মধ্যে কাগজ না, বরং হরেক রকমের ভালোবাসাও দিয়ে ভরে দিয়েছে সমুদ্র। ভোরের আজান দিতেই সজাগ হয় সমুদ্র। পাখির কিচিরমিচির আওয়াজে তার ঘুম ভেঙে গেলেও আয়ুর ঘুম ভাঙেনি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সমুদ্র অপলক নয়নে আয়নাকে দেখতে থাকে। ইস, মেয়েটাকে কি যে রূপবতী লাগছে না। যদিও বা কালকে থেকে সে কেবল আয়নাকেই দেখে গেছে, তাও যেন তার মন ভরেনি। সে হাত গুটিয়ে কোনোই বালিশে চেপে হাতের পাতায় মাথা ঠেকে খানিকটা উঁচু হয়ে আয়ুকে দেখতে লাগলো। মেয়েটার শাড়ি এলোমেলো হয়ে আছে। তারা দুজনেই ছাদের মাঝখানে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়েছিল। সমুদ্রের এখন কিছুটা শীত শীত লাগছে। সে মাথা নিচু করে আয়নার গালে চুমু খেলো। এরপর আয়নার শাড়ির আঁচলও ঠিক করে টেনে দিল। মেয়েটা কি আরামেই না ঘুমাচ্ছে। কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মানুষজন কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে। অলরেডি সকাল হতে শুরু করেছে। আর দেরি করা যাবে না একদমই। শ্রাবণ ওঠার আগে যেতে পারলে ভালো। শ্রাবণটা বড্ড দুষ্ট, বেসাইজ কথাবার্তা বলে দেয় মাঝে মধ্যে, সেজন্যই লজ্জা লাগে তার। আর আজকে তো বাসরাতের পরের দিন, আজকে লজ্জা লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। সমুদ্র দেখলো আয়নার চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে আয়নার চুলগুলোতে হাত বোলাতে বোলাতে আয়নার কানের কাছে মুখ নিয়ে তাকে ডাকতে লাগে, এই আয়ু, উঠো। আয়না নড়ে চড়ে ওঠে। সমুদ্র স্মিত হেসে আয়নার ডান গালে আরও একটা চুমু দিল। আয়না সম্ভবত টের পায়নি। সমুদ্র একাধারে তাকে ডেকিয়ে চলছে যতক্ষণ অবধি না ওঠে আয়ু। আয়না সমুদ্রের তাকে চোখ খুলতেই চমকে যায়। সমুদ্র তাকে মুখের সামনে মুখ এনে নিচু হয়ে বসে আছে। তাকে দেখতে সমুদ্র একগাল হেসে বলে, গুড মর্নিং ডিয়ার। আয়ু একটা হাই তুলে বলে, গুড মর্নিং, নিচে চলো যাই। আয়নার হুঁশ ফিরল। তারা তো এখন ছাদে। সে তড়িঘড়ি করে উঠতে গিয়ে সমুদ্রের মাথার সঙ্গে তার মাথায় বাড়ি খেল। সে বিচলিত হয়ে বলে, এক্সট্রিমলি সরি, ইটস ওকে, গেট আপ। আয়না দাঁড়াতেই তার আঁচল খুলে পড়ল। সমুদ্রের দৃশ্য দেখে থ খেয়ে যায়। তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগে। সে চোখ সরাতে গিয়েও চোখ সরালো না। আয়নাকে এই অবস্থাতেও অতিমাত্রায় মনোমুগ্ধকর লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে তাকে খুব বিশ্রী দেখাতো। আয়না দ্রুত শাড়ির আঁচল ঠিক করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র খুব স্বাভাবিক গলায় বলে, আসো। আয়নার সামনে পা বাড়ালো, সঙ্গে কাছের জারটি নিতে ভুলল না। আয়না ছাদের বাহিরে এসে সিঁড়িঘরে ঢুকতে সমুদ্র তাকে কোলে তুলে নেয় এবং আদুরে গলায় বলে, আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। আমি চাই সব যেন ভালো হয়। আমার রাগ সম্পর্কে একটা কথাই বলবো আমি। রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা, চুপ থাকবা। অপরপক্ষ চুপ থাকলে আমার রাগ পড়ে যায়। সমুদ্রের দুই হাতের স্পর্শ পেয়ে আয়না কেমন যেন লাগলো। সে শিউরে উঠল। তিনতলায় আসতে সমুদ্র তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কোল থেকে নামালো। বেল বাজায় সে। না জানি কে গেট খুলবে, বাবা নাকি ফুফু। সমুদ্রকে ভুল প্রমাণিত করে দিয়ে গেট খুলে দিল তার মা। মাকে দেখে সমুদ্রের বেশ লজ্জা লাগতে আরম্ভ করে, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। সমুদ্রের ছাদে বাসর করে ভোরে বাসায় ফেরা যেন খুবই সাধারণ একটা ব্যাপার। সে বলে ওঠে, বাবু চা দিব? সমুদ্র মিনমিন করে বলে, না না, লাগবে না। রোদেলা ছেলেকে বলে, তোমার রুমের বিছানা চাদর বদলে দিয়েছি, যাও গিয়ে রেস্টে নাও তোমরা। 10টার দিকে উঠে নাস্তা করবে। আচ্ছা বলে সমুদ্র আয়নাকে নিয়ে সঙ্গে সঙ্গে রুমিটুকে গেট লাগিয়ে দিল। সমুদ্রের লজ্জামাখা মুখ দেখে রোদেলা হেসে দিল। ছেলেটা এত লজ্জা কেন পাচ্ছে? আরে যারে বিয়ে হবে তারই তো বাসর হবে। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। বোকা বাবুর তার ছেলেটা লজ্জামাখা মুখটাও কত সুন্দর। রোদেলা এক বিন্দু বাড়িয়ে বলছে না। রঙ্গন পরদিন সকালে পিওর মেসেজ সিন করলো। পিওর মেসেজগুলো সে পড়ে সে না হেসে পারল না। প্রিয়র সব কাজকর্মেই রঙ্গন আকৃষ্ট হয়। মেয়েটা কত কিউট, আনমনে বলে ওঠে রঙ্গন। তারপর প্রিয়কে মেসেজ পাঠায়, তুমি ঠিকই বলেছিলে, আমি হলাম গিয়ে একটা কুত্তা। আসলে শুধু আমি না, সব পুলিশই কুত্তা। কারণ কি জানো, আমরা কুত্তার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় আসামি ধরতে দৌড়াই। কুত্তারা ঘেউ ঘেউ আওয়াজ করে ছোটে আর আমরা সাইরেন বাজিয়ে ছুটি। এই যা তফাৎ। সরি,
আসার ইচ্ছে ছিল কিন্তু ছুটি পাইনি। মহারানী যদি রাগ বা ব্যস্ততা কমে উনি কি প্রহরীকে একটা কল দিতে পারবেন? সে ফোন রেখে দিল। এরপর উঠে দাঁড়ালো। এতক্ষণ শুয়েছিল সে। পিউকে একটা মিথ্যে বলেছে। সে অফিসের কাজে আসেনি, এসেছে আব্বুর কাছে। এই লোকটাকে আব্বু বলতে ইচ্ছে করে না, তাও বলতে হয় রঙ্গনকে। কারণ আব্বু বা বাবা শব্দের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। কিছু কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করা লাগে। রঙ্গন গাজীপুর এসেছে বাবার সঙ্গে দেখা করতে। সম্পূর্ণ অনিচ্ছাই এসেছে। মাসের শুরু, এমনি সে আসতো বাবাকে মাসের খরচ দিতে। কালকে অনুষ্ঠানে যাবে জন্য অফিস থেকে আগেভাগে ছুটি নিয়ে বাসায় ফিরতে বাবা ফোন করে। সে ফোন করে জানালো সে নাকি মরে যাচ্ছে আর বাঁচবে না। দূর থেকে বাবার মুখে এমন কথা শুনে বেশ ঘাবড়ে যায় রঙ্গন। 5 দিন ধরে বাবার কোনো খবর নেয়নি সে। হুট করে অসুস্থ হলেও তার জানার উপায় ছিল না। সে সব ফেলে গাজীপুর রওনা দেয়। গাজীপুরে তার বাবা একটা 3 রুমের বাসা ভাড়া নিয়ে থাকে। এই বাসা ভাড়ার টাকাও রঙ্গনকে আলাদাভাবে দিতে হয়। হাজারবার বাবাকে বলেছে রঙ্গন, 3 রুমের বাসা ভাড়া নেওয়ার দরকার নাই, অযথা টাকা খরচ হচ্ছে, একটা ছোট বাসা ভাড়া থাকলেই পারো। কিন্তু না, উনি বেঁকে বসেন। তার নাকি ছোট বাসায় থাকতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। 3 রুমের বাসা এই জন্যই নিয়েছে যেন ছেলে আর ছেলের বউ এসে থাকতে পারে। রঙ্গন কালকের আগের দিন অবধি কোনো দিন এই বাসায় এক রাতও কাটায়নি। কালকেই এখানে ফার্স্ট ঘুমালো। সে সব সময় দিনই আসে দিনই আবার চলে যায়। কালকে সন্ধ্যায় এসে দেখে বাবা একদমই সুস্থ মানুষ। টিভিতে বড় আগ্রহ নিয়ে খেলার হাইলাইটস দেখছে। রঙ্গনের মেজাজ খুবই খারাপ হলো। সে এক দফা চিৎকারও করলো। তখনই তার সৎ বোন রুম থেকে বেরিয়ে আসে। এই মেয়েকে দেখলেও রঙ্গনের মেজাজ খারাপ হয়ে যায়। তার সৎ বোন তাকে প্রচুর ভয় পায়। তার ভয়ে তটস্থ থাকে সে। ভয় পাওয়ারই কথা। তার টাকার উপর মেয়েটার ভবিষ্যৎ। সে টাকা দেওয়া অফ করে দিলেই মেয়েটার লেখাপড়া তো বন্ধ হবেই হবে। 3 বেলা খাবার খাওয়ারও ঠিক থাকবে না। কিন্তু রঙ্গন এমন কিছুই করবে না। সে টাকা দিয়ে যাবে যতদিন না তার সৎ বোনের কোনো গতি হচ্ছে না। রঙ্গনের সৎ বোন রুষা চিৎকার চেঁচামেচির আওয়াজে বেরিয়ে এসে কেঁদে দিল। রঙ্গনের বাবা বিচলিত না হয়ে রুষাকে উদ্দেশ্য করে বলে, তোর ভাই আসছে, যা ভালো কিছু রান্না কর। কালকে গোশত কিনে এনেছি না, রান্না বসা। রঙ্গন বিরস মুখে বলে, কোনো দরকার নাই, আমি এক্ষুনি রওনা দিব। এই রুষা, রান্না বসাতে হবে না, যাও পড়তে বস। রুষা মাথা নাড়িয়ে চলে গেল। রঙ্গন তার বাবাকে রাগ দেখিয়ে বলে, আব্বু, তুমি তো একদম সুস্থই আছো, তাহলে কেন এভাবে মিথ্যে বলে আমাকে এত দূরে ডেকে নিয়ে আসলে? তার বাবা ছোট বাচ্চাদের মতো করে ভীত মুখে বলে, আমি ঠিক নেই রে, আমার অনেক অসুখ। কি অসুখ তোমার? কালকে রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমাকে কয়েকটা লোক টেনে হিঁচড়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে যাচ্ছে। তারপর আমার গায়ে বড় একটা দা দিয়ে কোপ মারলো। রঙ্গন রাগান্বিত গলায় বলে, এই জন্যই তোমার মনে হচ্ছে যে তুমি মারা যাবা? এ ফালতু রিজনে আমাকে ডেকে এনেছো? মানে এত রেগে যাচ্ছ কেন? অবশ্য তোমার বয়সে আমারও খুব রাগ ছিল। এই বয়সে রক্ত গরমই থাকে। সে জাজালো কণ্ঠে বলে, রক্ত এতই গরম ছিল যে পরনারীতে আসক্ত ছিলেন। রঙ্গনের বাবার মুখ চোখ লাল হতে লাগলো। তাকে দেখেও বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে যাচ্ছে। বাবা যেমনই হোক না কেন সে চায় তার সন্তানরা তাকে যথাযথ সম্মান করবে। কিন্তু তার ছেলে তাকে কথায় কথায় অপমান করে। সে নিজের রাগ কন্ট্রোল করে বলে, বাবারে, খুব ভয় পেয়ে গেছি। কালকে ঘুম ভাঙার পর থেকে এই 2 চোখের পাতা আর এক করতে পারিনি একবারও। রঙ্গন কটাক্ষের হাসি হেসে বলে, এসব আজাইরা চিন্তা বাদ দেন। কার এত সময় আছে আপনাকে মারার জন্য এত প্ল্যানিং করবে? আপনি কি মন্ত্রী নাকি মিনিস্টার? তার বাবা গলা খাকিয়ে বলে ওঠে, আমি মন্ত্রী মিনিস্টার না, কিন্তু একসময় থাইল্যান্ডের বড় কোম্পানিতে অ্যাকাউন্টিং টেরিটরি অফিসার ছিলাম। রঙ্গন বিরক্ত মুখ নিয়ে বলে ওঠে, ওই অফিস থেকে বহু আগে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। কাজে এখন আর আপনার কোনো ভ্যালু নেই। সো এসব কথা চিন্তা বাদ দেন, আমি চলে যাচ্ছি। আজকে সাথে টাকা নিয়ে আসিনি। 2-3 দিনের মধ্যে মাসিক খরচ বিকাশে পাঠিয়ে দিব। রিশাদ খুব করুণ গলায় বলে, আব্বা, আজকে খেয়ে গেলে হয় না? রুষার আজকে জন্মদিন। ও খুব করে চাচ্ছিল আজকে যেন তুমি আমাদের সঙ্গে ডাল ভাত খাও। রঙ্গন থমথমে খেয়ে গেল। আজকে তার বোনের জন্মদিন? সামান্য ভুল বলেছে সে। তার নিজের বোন না, সৎ বোন রুষা তার। রঙ্গন চুপচাপ সোফায় বসে পড়ে। টিভিতে খেলা চলছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। হাইলাইটসে সম্ভবত বিরাট কোহলি 6 মারল একটা। বাউন্ডারি ক্রস করে চলে গেল। স্টেডিয়ামে চারদিক থেকে হইচই, কোনো দিকে মন নেই তার। অসহ্য লাগছে এসব কিছু। রিশাদ আগ্রহ নিয়ে খেলা দেখতে দেখতে বলে ওঠে, দেশের অবস্থা কি? আমি কিভাবে জানবো? আশ্চর্য, তুমি জানবে না তো কে জানবে?
তুমি হচ্ছ দেশ রক্ষায় নিয়োজিত, তোমার কাছেই তো সব খবর পাওয়া যাবে। যাই হোক, আমি করোনা ভ্যাকসিন নিতে চাচ্ছি। আমাদের এইদিকে অনেকেই প্রথম ডোজ নিয়ে নিয়েছে। রুষা বুঝে না কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আমাকে ভ্যাকসিন দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। রঙ্গন হতাশ হলো। সামনে থাকা ব্যক্তির মধ্যে লাজ লজ্জা বলে কিছুই নেই। কত অবলীলায় সে তার সঙ্গে কথা বলছে, যেন কিছুই হয়নি। বাবা কি ভুলে গেছে সে এক সময় তাকে আর তার গর্ভবতী মাকে ফেলে রেখে বিদেশ চলে গিয়েছিল? কি দুর্দিন গেছে তাদের, কোনো টাকা পাঠাতো না। সেও 5 বছর বয়সের একটা বাচ্চা ছিল। তার মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন। পরিবারকে টাকা না পাঠিয়ে দিনের পর দিন বাহিরে ছিল, খোঁজ খবর নিত না। সে ছোট করে দম পেল। প্রকৃতির প্রতিশোধ বলেও কিছু একটা আছে বোধ হয়। তার বাবাকে থাইল্যান্ড ব্রাঞ্চ থেকে বের করে দেওয়া হয়। রঙ্গন কারণটা জানে না। এখন যা বোঝা তা হলো নিশ্চয় 2 নাম্বারে কিছু করেছিল। দেশে ফিরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। ততদিনে রঙ্গনের মা মারা গেছে। প্রথম বউ মারা যাওয়ার পর আবার বিয়ে করে রিশাদ। এই ঘরে এক কন্যা সন্তান আসে। রিশাদ আর রিশাদের দ্বিতীয় স্ত্রী বাস করে কোথায় জানি যাচ্ছিল। তখন বাস অ্যাক্সিডেন্ট করে উনি মারা যান আর রিশাদ পঙ্গু হয়ে যায়। হুইলচেয়ার ছাড়া চলতে পারে না। বাবা যখন অ্যাক্সিডেন্ট করে রঙ্গন ততদিনই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কাজে রুষার কোনো কষ্ট করতে হয়নি। কিছুক্ষণ পর রুষা উকি মারল। রিশাদ বলে ওঠে, আয় মা, এদিকে আয়, আমাদের সাথে বস। তোর কি সিরিয়াল দেখার সময় হয়ে গেছে? রুষা বয়ে মায়া চাকালো। সে প্রতিদিন টিভিতে একটা সিরিয়াল দেখে। সে তার না দেখলে তার কিছুই ভালো লাগে না। রিশাদ রিমোট রুষার হাতে ধরিয়ে দিল। রুষা চ্যানেল বদলালো। সিরিয়াল চলতে লাগলো। রঙ্গন টিভিতে নজর দিতে চমকে গেল। টিভির স্ক্রিনের মেয়েটা পিউ না? সে চোখ কষলে নিল। না, পিউ না, কিন্তু পিউর মতোই এই মেয়েটা। ওর গালগুলো ফোলা ফোলা। সে মোবাইল বের করে রুষাকে টেক্সট দিল। টিভি দেখতে দেখতে রুষার টেক্সটটা পড়ে ফেলে। সেখানে লেখা হ্যাপি বার্থডে। রুষার খুব আনন্দ লাগলো। ভাইয়াকে সে খুব ভালোবাসে, কিন্তু খুব মানেও, ভয়ও পায়। ভাইয়া অকারণেই তাকে বকে। অবশ্য বকারই কথা, সে তো স্টুডেন্ট ভালো না। কলেজে উঠেও নিউটনের 3টা সূত্র ঠিকমতো পারে না। শ্রাবণ তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, হাতে জব জয়নিং লেটার। সে লেটারটা বাবার হাতে দিয়ে বলে, আব্বু, আমি এই অফিসে নিজ যোগ্যতায় জব অফার পেয়েছি। পরশু দিন থেকে এই অফিসে জয়েন করব। শ্রাবণের বাবা শৌখিন সাহেব কিছুটা তপ দেখিয়ে যান। এই অফিসের সুনাম সে বহুবারই শুনেছে। তার বিশ্বাসই হচ্ছে না শ্রাবণ সেখানে জব অফার পেয়েছে। শ্রাবণের রেজাল্টে তো খুব একটা ভালো ছিল না, তাও কিভাবে পেল এই অফার? তিনি গম্ভীর মুখে বলেন, তাহলে কালকে থেকে তুমি আমার ঢাকার অফিসে বসতে পারো, অ্যাজ পার দ্য কন্ডিশন। শ্রাবণ হেসে দিল এবং বলল, সরি আপু, এই অফিসে আমি জব করব। আমার জন্য তোমার অফিসে যে পোস্টটা রেখেছিলে কাইন্ডলি অন্য কাউকে দিয়ে দাও। আমার নিজের ছেলে থাকতে অন্য কেউ কেন সিইও হবে? আজব তো। শ্রাবণ বলল, আমার কোনো শখ নাই তোমার অফিসে বসার। তুমি তোমার মাথা নষ্ট কন্ডিশনগুলো নিজের পকেটে রাখবে। শৌখিন সাহেব রেখে গেলেন। তিনি ব্রুকুসকে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, তোমার ফুফু জানালো তুমি নাকি আয়েশার সঙ্গে বাজে ব্যবহার করো। মিথ্যে কথা, ওর সঙ্গে আমি কোনো ধরনের ব্যবহারই করি না। ফুফু মিথ্যে বলেছে। উনি খামাখা মিথ্যে কেন বলতে যাবে? কারণ ওনার স্বভাব কিছুটা পাশের বাসার আন্টির মতনই। সব কিছুতেই বেজাল পান তিনি। শ্রাবণের বাবা পুনরায় তবদা খেয়ে যান। তিনি নিজেকে সামলে নিয়ে বলে, মামার বাসায় আর কতদিন থাকবে? বাসায় ফিরে আসো, তুমি আর তোমার মা। হুম, আমি এখন ঢাকায় মাকে নিয়ে থাকবো। আমরা চিটাংয়ে যাচ্ছি না। মামা বাসায় এই মাসটা থেকে পরের মাসে আশেপাশে কোনো ফ্ল্যাটে ভাড়া উঠবো। এই 1 মাস তোমার ফুফুর বাসায় থাকো। শ্রাবণ কঠিন গলায় বলে, না। আচ্ছা শোনো, আমি আরও 3 দিন ঢাকায় থাকবো, কিন্তু এখানে না, তোমার ফুফুর বাসায়। ভাই আসবে আজকে, কিছু অফিসিয়াল কাজও আছে। যাও তুমি, কিন্তু আম্মু আমার সঙ্গে থাকবে। শৌখিন বলল, এত বড় হয়েও মা ছাড়া থাকতে পারো না কেন তুমি? শ্রাবণ পাল্টা জবাবে বলে, বুড়া হয়েও তো তুমি বউ ছাড়া কেন থাকতে পারো না? শৌখিন সাহেব একেবারে নির্বাক হয়ে গেল। তার ছেলেটা আসলে একটা বেয়াদব হয়েছে। আবার ঠিকই বলে। কিছুক্ষণ পর শৌখিন চা নাস্তা খেয়ে আবেগের কাছ থেকে বিদায় নিয়ে বোনের বাসায় চলে গেল। তখন বিকেলবেলা। আসরের আজান দিতে আয়নাকে দেখতে তার বাসা থেকে সবাই চলে আসলো। মুহূর্তের মধ্যে বাসার পরিবেশে আনন্দ বিরাজ করতে লাগলো। একে তো নতুন বউ থাকায় এমনি সবার মধ্যে আনন্দ ভাব, তার উপর পিউ আর আলিয়া একসঙ্গে হলে গল্পের আসর যেন জমেই যায়। শ্রাবণ সুযোগ বুঝে আলিয়ার পাশে বসে পড়ে। কিরে পিউ, আলিয়া এলে তুই তো আমাকে ভুলেই যাস। বাই দ্য ওয়ে, আলিয়া, তুমি এখন কেমন আছো? আলিয়া উত্তর দিল, ভালো আছি। শ্রাবণ কল্পনাও করেনি আলিয়া তার সঙ্গে কথা বলবে। শ্রাবণ তো মনে মনে অনেক খুশি হয়েছে। যাক, বরফ তাহলে গলছে। বরফ গলানোর জন্য তাপ তো সেই দিচ্ছে না।
আলু ভর্তা এখন গড়লেই হলো। শ্রাবণ মাঝে মাঝে আলিয়াকে আদর করে আলু ভর্তা বলে ডাকত। তখনই ড্রয়িং রুমে সমুদ্র আর আয়না প্রবেশ করে। আয়না লাল রঙের জামদানি একটা শাড়ি পরেছে, সমুদ্রের পরনে পাঞ্জাবি। দুজনেই হাসি হাসি মুখ করে ভিতরে এসে নানা নানি আর মামা মামিকে সালাম দিল। শ্রাবণ মনোযোগ দিয়ে আয়নাকে দেখে পিউকে বলে ওঠে, এই বাবির চুল ভেজা কেন রে? আলী ও পিউ দুজনেই তার দিকে কড়া চোখে তাকায়। শ্রাবণ দাঁত বের করে বলে, আই হেট মাই মাইন্ড। সমুদ্রের দৃষ্টি আয়নার দিকে। সে ঈগলের মতো সূক্ষ্ম চোখে আয়নাকে দেখছে। আসলে দেখছে না, আয়না কি বলবে তা শোনার অপেক্ষায় সে তটস্থ। আয়না বলে ওঠে, আচ্ছা ঠিক আছে নানা ভাই। সমুদ্রের মুখে কালো মেঘ ছেয়ে গেল। সে মুখ কালো করে আয়নার দিকে তাকিয়ে তাকে দেখে নিল। সে বেশ স্বাভাবিকভাবেই আছে। কি দরকার ছিল নানা ভাইয়ের কথায় রাজি হওয়ার? নানা ভাই আয়নাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চাচ্ছে। কাল বা পরশু গিয়ে সমুদ্র তাকে আবার আনবে। তখন আরেক দফা জামাই আপ্যায়ন করা হবে। এই প্রস্তাবে আয়না রাজি হয়ে যায়। নানি প্রশ্ন করে, সমুদ্র তুমিও চলো। সমুদ্র কিছুটা খেপে গেছে আয়নার উপর। খুব কি প্রয়োজন ছিল যাওয়ার জন্য রাজি হওয়ার? তাছাড়া তার শ্বশুরবাড়ি যেতে লজ্জাও লাগে। তাই সে গম্ভীর গলায় বলে, না, কালকে সকালে আমাকে হাসপাতালে যেতে হবে। সরি নানি। আয়না ডাগর চোখে তার দিকে তাকালো। সমুদ্র তা সম্পূর্ণভাবে উপেক্ষা করে। আয়না চোখাচোখি হতেও তার লজ্জা করছে। বিয়ে করার পর থেকে তার পানি খেতেও লজ্জা লাগছে। কি যে একটা অবস্থা। আলিয়া উঠে দাঁড়ালো। শ্রাবণ তাকে খুব বিরক্ত করছে। সে উঠে এসে আয়নার পাশে বসলো। যেহেতু আয়নার সমুদ্র পাশাপাশি বসা, কাজে আলিয়া এসে বসতে সমুদ্র সৌজন্যমূলক হাসি হেসে বলে, আলিয়া নূরজাহান, এখন তুমি কেমন আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি আমাকে আমার পুরো নাম ধরে কেন ডাকো? যেদিন তোমার সাথে প্রথম দেখা সাক্ষাৎ হলো সেদিন তোমার নাম যখন জানতে চেয়েছিলাম তখন তুমি তোমার ফুল নেমে বলেছিলে। ও আচ্ছা। সমুদ্র উঠে দাঁড়ালো এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আয়নাকে নিয়ে এখনই চলে যাবে তারা। সমুদ্র নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়না সবার সামনে না পারছে সমুদ্রকে ডাকতে, না পারছে সবার সামনে দিয়ে উঠে তার কাছে যেতে। তাই সে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর অথই মেয়ের কাছে এসে বলে, তোমার ফুফো ফুফুর কাছে বিদায় নাও, আমরা এক্ষুনি যাব। রোদেলা রান্নাঘরে ছিল। সবার রাতের খাওয়া শেষে প্লেট গুছিয়ে শাড়ির আসলে হাত মুছে ড্রয়িং রুমে আসতেই আয়না তার সামনে এসে বলে, ফুফি আমরা এখন যাব। রোদেলা সময় দেখে নিল 10টার বেশি বাজে। সে বলে ওঠে, হ্যাঁ যাও মা, সমুদ্র কালকে গিয়ে তোমাকে নিয়ে আসবে। নাকি ও যাচ্ছে তোমাদের সঙ্গে? আয়না মন খারাপ করে বলে, না ও যাবে না। আচ্ছা। রোদেলা ভাইয়ের কাছে গিয়ে বলে, কিভাবে যাবি? মেঘ হাসি হাসি মুখ করে বলে, ওই যে শ্রাবণ উবার ডেকে দিচ্ছে, উবারে করেই চলে যাব। তখনই শ্রাবণ বলে ওঠে, আঙ্কেল গাড়ি চলে আসছে, নিচে এসে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা আমরা নামছি। আলিয়া তোমার আপাকে নিয়ে আসো। আয়না আলিয়া দুজনেই সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো। শ্রাবণ তার ফোন হাতে নিয়ে সোজা ছাদে উঠে যায়। আজকে সে লাইভে আসবে বহুদিন পর। এইসব কিছু আলিয়ার মন গলানোর জন্যই সে করছে। শ্রাবণ ছাদে উঠে সমুদ্র আর পিউকে মেসেজ দিল যেন তারাও লাইভ দেখে। শ্রাবণ তার আইফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে লাইভ শুরু করে। লাইভে যাওয়ার 1 মিনিটে 5 জন লাইভে জয়েন করে। সে হতাশ হয়, তারপরও বলতে শুরু করে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরজে শ্রাবণ শিকদার বলছি। আজকে অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? একজন কমেন্ট করে, আরে শ্রাবণ ভাই নাকি? বিশ্বাসই হইতেছে না। শ্রাবণ হেসে বলে, জি আমি। আজকে প্রায় অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। 5 মিনিটের মধ্যে অনেকেই জয়েন করলো। একটা সময় রমরমা ভাব চলে এলো। অনেকে তো অনেক প্রশ্ন করতে লাগলো। শ্রাবণ একে একে উত্তর দিতে লাগে। একজন প্রশ্ন করলো, ভাইয়ের কি বিয়ে হয়েছে নাকি? শ্রাবণ চুল ঠিক করতে করতে বলে, না, আপাতত আমি দেবদাসের মতো ঘুরঘুর করছি কারো পেছনে। তাকে পেয়ে গেলেই শুভ কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা আপনারা লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করুন প্লিজ। শ্রাবণ বলতে লাগলো, আজকে লাইভের পিছনে একটা বিশেষ কারণ আছে। তাহলে আমি পুনরায় রেজিস্ট্রেশনের কাজ শুরু করব। এই সময় পিওর কমেন্ট গেল। শ্রাবণ সেখানে কনগ্রেচুলেশনস লেখা। শ্রাবণ তা পড়ে বলে, লাভ ইউ পিউমনি। আরও অনেক কমেন্টস আসতে লাগে, বেশিরভাগই মেয়েদের। সবার একই কথা, শ্রাবণ তুমি আমার ক্রাশ, আমার প্রথম প্রেম, হ্যান ত্যান। তার চোখে পড়লো আয়শাও লাইভে জয়েন করেছে। শুধু তাই না, তাকে আই লাভ ইউ বলেছে কমেন্টে। শ্রাবণের মনে হচ্ছে ছেলে হয়ে জন্মানোটাই তার ভুল হয়ে গেল। এত পাবলিকলি হেনস্থা সে নিতে পারে না। ভাগ্যিস আব্বু ফেসবুক তেমন একটা চালায় না, তা না হলে এসব মেয়েদের মেসেজ দেখলে এক্ষুনি তাকে বিয়ে দিয়ে দিত। সে খেয়াল করছে আলিও লাইভে আছে কিন্তু কিছু বলছে না।
শ্রাবণ বলা শুরু করে, শুধু তাই না, আগামী বই মেলায় শেহজাদি বইটার 3য় মুদ্রণ আসছে। শাহজাদি বইটা আমার সব বইয়ের চেয়ে একটু বেশি প্রিয়। বইয়ের ভিতরের কয়েকটা লাইন শেয়ার করতে চাই। সে থেমে থেকে বলা শুরু করলো, এবার একটা প্রশ্ন করি তোমাকে, দেখি পারো কি না। প্রশ্নটা হলো, বেশিরভাগ মৌলিক সংখ্যা কিন্তু বিজোড়, যেমন 11, 13, 17, 19। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা না? 2 থেকে কেন মৌলিক সংখ্যা শুরু? 2 জোড় সংখ্যা। উত্তরটা বাস্তবিক হওয়া চাই। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু কেন হয়? সঠিক উত্তর জানি না, তবে আমার মনে হয় 1-এর কোনো দাম নাই। তবে 2টা মন মিলে একটা মৌলিক মন তৈরি হয়, যাকে অন্য কেউ ভাঙতে পারবে না। এজন্য 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। কেবল মৌলিক মনের অধিকারী কেউ একজন অপরজনকে ভেঙে ফেলতে পারবে। শ্রাবণ তারপর বলতে লাগলো, আসলে আমি খুব ডিপ্রেশনে ভুগছি। রাত দিন আমার কিছুই ভালো লাগে না। কাল নাগিনী, আমি জানি তুমি এখানেই আসো, প্লিজ কাম ব্যাক, আই লাভ ইউ ভেরি মাচ। অনেক মেয়েই কমেন্টে বলতে লাগলো, শ্রাবণ আমি তোমার কাল নাগিনী। যার কিছু বলার অপেক্ষায় ছিল শ্রাবণ, সে কিছুই বলেনি। কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ হয়ে যায়। লাইভ শেষ হওয়ার খানিকটা বাদেই সমুদ্র ছাদে উঠে এলো। সমুদ্রকে দেখতে শ্রাবণ একগাল হাসি হাসে। সমুদ্র তাকে একটা সিগারেট দিয়ে বলে, মেয়েটাকে আজও ভালোবাসিস? শুনে ভালো লাগলো, কিন্তু ফোকাস একটা মেয়ের উপরেই রাখ। হয় তোর কালনাগিনী, না হলে আমার শালিকা। দুজনকে একসাথে মনে রাখার চেষ্টা করলে কিন্তু তোর খবর আছে। শ্রাবণ মিটিমিটি হেসে বলে, আজকে তো আবার ব্যাচেলার লাইফে ফেরত আসলে। তারপর মিঙ্গেল হওয়ার পর কেমন লাগছে ভাই? খুবই ভালো, ওকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। শ্রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করেই বলে, তোমাদের জন্য আমি অনেক অনেক হ্যাপি। আমার দেখা বেস্ট কাপল। ফুফু তোর জন্য নিচে অপেক্ষায় আছে, আয়। আচ্ছা চল। আয়নার বাসায় ফিরেই নিজের রুমে ঢুকে পড়ে। রাতে খেয়েই এসেছে, তাই যে যার রুমে ঘুমাতে গেল। বিয়ের অনুষ্ঠানের দখলে প্রায় সবাই ক্লান্ত। অথয় তার রুমে গিয়ে বলে মেঘকে উদ্দেশ্য করে, শোনো। মেঘ তখন শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, কি হলো আবার? রোদেলা কি আয়নার উপর রেগে আছে? না না, রেগে কেন থাকবে? তুমি কি সমুদ্রের উপর রেগে আসো বা ক্ষেপে আসো? অথয় ব্যতিব্যস্ত হয়ে বলে, সমুদ্রের উপর রাখবে কেন আমি? ওর মাকে তো দেখতে পারো না? দেখো, আমার রাগার পিছনে যথেষ্ট কারণও ছিল, কিন্তু বিয়ে আল্লাহর ইচ্ছে হয়, এখানে অন্যদের কোনো হাত থাকে না। আসো শুয়ে পড়ি, আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। কোনো এক সময় রোদেলার কাছ থেকে মাপ চেয়ে নিবে। অথয় আর কিছু বলতে যাবে তার আগে মেঘ তার দিকে কঠিন চোখে তাকায়। অথয় কিছু আর বলল না, তবে রোদেলার সাথে সব কিছু মিটমাট করে নিতে হবে। তার মেয়ে এখন ওদের বাসায় থাকবে। অথয় চায় না তার জন্য তার মেয়ের কোনো অসুবিধা হোক। সে শুয়ে পড়ে বাতি নিভিয়ে দিল। আয়না এখনও শুতে যায়নি। সে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রকে কল দিচ্ছে, কিন্তু সে ধরছে না। আয়নাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। সমুদ্র কি রেগে গেল নাকি? সমুদ্রের আচরণ অমন্য যে বাহির থেকে বোঝাই যায় না তার ভিতরে কি চলছে। সে আবারও কল দিল। সমুদ্র এবারও রিসিভ করে। আয়না বলে ওঠে, এতক্ষণ ফোন ধরছিলে না কেন? ব্যস্ত ছিলাম। আয়নার মনটা খারাপ হলো। এত রাত কিসের ব্যস্ততা তার? তাও আবার আজকে বিয়ের পর দিনই। অফিস থেকে তো ছুটিই নিয়েছে। আয়নাকে নিশ্চুপ থাকতে দেখে সমুদ্র আহ্লাদি গলায় বলে, জিজ্ঞেস করলে না কেন ব্যস্ত? আয়না অভিমানী সুরে বলে, কি করছিলে? তোমাকে দেখছিলাম। মানে? মানে হলো কালকের অনুষ্ঠানের ছবি দেখছিলাম ল্যাপটপে, তাই ফোনের দিকে আমার নজর ছিল না, আর ফোন সাইলেন্ট মোডেই ছিল। ও আচ্ছা, এবার খুশি হলে তো? আয়না খুশি খুশি গলায় বলে, আজকে সারা রাত কথা বলি ফোনে আয়ু। আয়না আমতা আমতা করে বলে, ফোনে বেশি টাকা নেই। ওহো, মেসেঞ্জারে কল দিচ্ছি। আমার তো অ্যাকাউন্টে নেই। আগেও বলেছি তো। বলে গিয়েছিলাম। আয়ু, আমাকে 5 মিনিটের মতো সময় নাও। আচ্ছা। সমুদ্র দ্রুত আয়নার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলল। নাম দিল আয়না নূর। জাহান বাদ দিয়ে দিল। এরপর প্রোফাইল পিকচারে তাদের হলুদের ছবি আর কভারে তাদের দুইজনের বিয়ের ছবি দিল। তারপর আয়নাকে কল দিয়ে বলে, শোনো। বলো। দ্রুত ফেসবুক অ্যাপে যাও। কেন? ডোন্ট আস্ক কোশ্চেন। আচ্ছা। আয়না ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। তারপর সমুদ্র আইডির নাম বলল। আয়না অবাক হয়ে তা লিখল। এবার পাসওয়ার্ড দেওয়ার পালা। সমুদ্র বলল ইংরেজিতে নাইট্রোজেন, এরপর স্পেস, তারপর একসাথে 714। আয়না এমন পাসওয়ার্ড শুনে হেসেই দিল। সমুদ্র বলল, এসএসসিতে আমার কেমিস্ট্রিতে মার্কস 90+ ছিল। বাহ। আর এইচএসসিতে? কাটায় কাটায় A+, 80 আর 82।
আয়না লগ ইন করে দেখে সমুদ্র তার আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাসও দিয়ে দিয়েছে। তাতে দুজনের ছবি দেখে আয়না ফোনে জিজ্ঞেস করে, এই ছবিগুলো কখন তুললো? কি জানি, তুলেছে কোনো এক সময়। যাই হোক, আজকের পর আর নিজের সিঙ্গেল ছবি প্রোফাইলে দিবে না। কেন? বিয়ের পর নিজের একার সিঙ্গেল ছবি দেওয়া আইনত নিষিদ্ধ। আইনে হিহি করে হেসে দিয়ে বলে, তাহলে তোমার নিজের সিঙ্গেল ছবি দেওয়া কেন তোমার প্রোফাইলে? আরে চেঞ্জ করবো তো। এভাবে প্রায় গভীর রাত পর্যন্ত সমুদ্র আর আয়না গল্প করেই পার করে দিল। পরদিন দুপুরের দিকে আবেগের রিপোর্ট আসলো। শুধু তাই না, ডাক্তার তাকে ইমিডিয়েটলি তার সঙ্গে দেখাও করতে বলেছে। রোদেলা সমুদ্র আবেগকে নিয়ে রওনা হলো হাসপাতালে। ফিউ যেতে চাচ্ছিল, কিন্তু সমুদ্র বাসায় থাকতে বলেছে। সমুদ্ররা যাওয়ার কিছু বাদেই শ্রাবণের ফোনে তার বাবার মেসেঞ্জার থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা, শ্রাবণ তুমি দ্রুত তোমার ফুফুর বাসায় আসো। সে বেশ অবাকই হয়ে যায়। বাবা তো কোনোদিনও এভাবে মেসেজ দেয় না। হুট করে কি এমন হলো? সে সময় নষ্ট না করে গুলশানের পথে রওনা হলো। শ্রাবণ ফুফুর বাসায় গিয়ে গেটে বেল বাজাতে লাগে। গেট খুলে দেয় আয়েশা। শ্রাবণ বিরক্ত মুখ নিয়ে বলে, বাবা কোথায়? মামা তো সাদে গেল। সে ব্রু কুসকে বলে, সাদে কেন? আমার সঙ্গে সাদ দেখতে গেছে। সাদে আবার দেখার কি আছে? আমরা সাদে ফুলের গাছ লাগিয়েছি অনেকগুলো, ফ্লোরারও কিনেছি, ওগুলোই দেখতে গেছে। ও আচ্ছা। শ্রাবণ বাসায় গিয়ে বলে, বাথরুমে যাব। আচ্ছা যাও। শ্রাবণ বাথরুমে ঢোকে। বাথরুমের বেসিনের কল থেকে পানি পড়ছে না। সে বিরক্ত হয়ে ট্যাপের কল অন করতে গিয়ে ঝর্ণা অন করে নিজেকে ভিজিয়ে ফেলে। সে শার্ট খুলে রুমের বাহিরে আসতেই দেখে আয়শা রুমের বিছানায় বসে আছে। শ্রাবণ বিব্রত বোধ করে বলে, হোয়াট? শ্রাবণ, তুমি এমন কেন করছো? কি করলাম আমি? এমন কিছু করাটা কি ঠিক? আরে ভুল কি করলাম আমি সেটা বলো। তুমি বুঝতে পারছো না? কেউ দেখে নিলে খারাপ কিছু ভাববে। শ্রাবণ অবাক হয়ে গেল এবং না বুঝে বলে, কি দেখবে? যেটা তুমি করতে চাচ্ছ এটা কিন্তু খুবই খারাপ। শ্রাবণ হা হয়ে যায়। ঠিক সেই সময় শৌখিন রুমে ঢুকে সোজা শ্রাবণের কাছে গিয়ে বলে, কি হচ্ছেটা কি এখানে? কিছুই হচ্ছে না। ঠাস করে তিনি শ্রাবণের গালে একটা থাপ্পড় বসালো। ডাক্তার রিপোর্ট চেক করে বলে, এগুলো রিসেন্ট কন্ডিশন পেশেন্টের। রেফার অপারেশন করে ফেলতে হবে দ্রুত। সমুদ্রের মাথায় বাস ভেঙে পড়ল। সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তিনি বলতে লাগে, ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, অপারেশন করাতে হবে। এরপর সিদ্ধান্ত নিব কমো নিতে হবে কিনা। রোদেলা এই কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। ডাক্তার বলে ওঠে, পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে, যা করার দ্রুত করবেন। সময় নষ্ট করলে আপনাদেরই ক্ষতি তাতে।